দেখেন। এখনো লাইভ আছে। আসসালামু আলাইকুম, আমাকে সবাই শুনতে পাচ্ছেন? সাউন্ড এবং ভিডিও দুটো ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানাবেন। সাউন্ড ঠিক আছে কিনা ভাই দেখেন তো। জি আচ্ছা, আজকে হচ্ছে মানে ঢাকায় এত জ্যাম, আমি হচ্ছে 7টার দিকে বেরিয়েছি এখানে আসার জন্য। তো 21 বিভাগের জন্য পুরো রাস্তা অফ ছিল, মানে কিছু দিয়ে আসতে পারতেছিলাম না। তো হেঁটে হেঁটে আসা লাগছে, এই জন্য হচ্ছে আসলে এত লেট হয়ে গেল। আমি আসলে এক্সট্রিমলি সরি সবার কাছে, কারণ ক্লাসের টাইম ছিল প্রথমে 8টা, এখন প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেছে। তো আসলে সবার কাছে সরি, আপনারা কিছু মনে করবেন না। আচ্ছা, আর আপনারা জয়েন হন, তাহলে হচ্ছে পরে আমি ক্লাসটা শুরু করব। বেশিক্ষণ লাগবে না ইনশাল্লাহ, আমি অল্প সময় আপনাদের ছেড়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন হ্যাঁ, সবাই আসুক, আমরা একটু আর 2 মিনিট ওয়েট করি, এরপর শুরু করি। আচ্ছা, এখানে এটা পিডিএফ করা তো মনে হয় এটা কেটে গেছে, এখানে এক্সাম ছিল। এক্স তাহলে হচ্ছে আচ্ছা। তো আমি মোটামুটি ইনফর্মালি আলাপ শুরু করি, তারপর আমরা আস্তে আস্তে যাই। তো আমার নাম হচ্ছে আইমান তালুকদার, আমি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে K79 ব্যাচের স্টুডেন্ট। আমি আজকে তোমাদের সাথে বায়োকেমিস্ট্রি নিয়ে আলাপ করব। তো বায়োকেমিস্ট্রি নিয়ে আমরা যে আলাপটা করব সেটার ভিতরে হচ্ছে আসলে বায়োকেমিস্ট্রি কীভাবে পড়তে হয়, কী কী বই পড়তে হয় সে ব্যাপারে আলাপ করব। যেহেতু আগে একটা ওরিয়েন্টেশন ক্লাস হয়ে গেছে, সুতরাং আমরা চেষ্টা করবো হচ্ছে খুব বেশি সেদিকে টাইম না দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা যে প্রথম আইটেম আছে, প্রথম আইটেম যেটা হচ্ছে অ্যাসিড বেজ, এবার হচ্ছে পিএইচ বাফার, এই আইটেমটা আমরা হচ্ছে পড়ার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা যদি শুরু করি তাহলে হচ্ছে প্রথমে দেখতে হবে হচ্ছে বায়োকেমিস্ট্রি যে আমরা পড়বো, সাপোজ বায়োকেমিস্ট্রিতে আমাদের প্রথমে যে কার্ডটা পড়তে হবে সেই কার্ডটার নাম হচ্ছে বায়োফিজিক্স এবং বায়োমলিকুল কার্ড। এখন বায়োফিজিক্স এবং বায়োমলিকুল কার্ডে আমরা কি পড়বো এটা অনেক হচ্ছে ইম্পর্টেন্ট। এখন কি পড়বো আমরা সেটা জানার জন্য হচ্ছে আমাদের কারিকুলাম বইয়ে, আমাদের যে কারিকুলামের বইটা আছে, দেখবা প্রত্যেক কলেজ থেকে একটা কারিকুলামের বই দিবে। সেই বইয়ে একটা পার্ট আছে, সেখানে হচ্ছে লার্নিং অবজেক্টিভস থাকে। যেই লার্নিং অবজেক্টিভস আমরা দেখবো যে আসলে আমাদের কি কি পড়তে হবে। এখানে দেখো লার্নিং অবজেক্টিভস হচ্ছে কি কি আছে। সাপোজ প্রথম আইটেমের জন্য অনেক কিছু আছে। এখানে আমি জানি এটা অনেক ছোট হয়ে গেছে এবং হচ্ছে ঘোলা ঘোলা লাগতেছে, এটাই স্বাভাবিক। না, ঘোলা হয়েছে না। কিন্তু তোমার পিডিএফ তো খোলা। পিডিএফ ঘোলা হয়ে গেছে এখন। দুই হাতে করো, দুই হাতে করো। এখন ঠিক আছে। আচ্ছা, এখানে সময় নিচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে এখানে যে লার্নিং অবজেক্টিভস গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের পড়তে হবে। আমরা যে কোনো কার্ড যখন নিব, যে কোনো আইটেম যখন পড়বো, তার আগে আমরা খেয়াল রাখবো যে এই লার্নিং অবজেক্টিভস গুলো যেগুলো আছে সেগুলো আমরা হচ্ছে পড়তেছি কিনা, এটা হচ্ছে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরের স্লাইডে আমি যাই। আচ্ছা, এরপরের স্লাইডটা যেটা আছে সেটা হচ্ছে বায়োফিজিক্স এবং বায়োমলিকুলের কি কি আইটেম দিতে হবে। আমি একটা কার্ড পড়ার আগে আমাকে জানতে হবে যে কি কি আইটেম পড়তে হবে। দেখো এই কার্ডটাতে ওই আমরা আগের যে স্লাইডটা দিছি, এই স্লাইডে দেখা গেছে হচ্ছে আইটো ক্লোজ করো, আইটো ক্লোজ করবে তাহলে স্ট্যান্ডে বুঝতে পারবে। অলরেডি এটা 70 প্লাস। হ্যাঁ, ক্লোজ করে না, আরো ক্লোজ করো পিডিএফটা হবে তো। হ্যাঁ,
আমি কমা দিচ্ছি। ওকে, আচ্ছা এই যে এখন বোঝা যাচ্ছে। এখন মনে হয় বোঝা যাচ্ছে, বোর্ড কি দেখা যায়? আচ্ছা, এখন বায়োফিজিক্স বায়োমলিকুল কার্ডে আমরা প্রথমে দেখবো হচ্ছে কি কি পড়তে হবে। তো যে জিনিসগুলো পড়তে হবে সেটা কোথায় পাবো? সেটা পাবো হচ্ছে আমাদের লার্নিং অবজেক্টিভসে। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে কি কি আইটেম পড়তে হবে। যেমন এখানে আইটেম কি আছে, প্রথম আইটেম আছে হচ্ছে ইন্ট্রোডাকশন অফ বায়োকেমিস্ট্রি, এরপর আছে হচ্ছে অ্যাসিড, বেস, পিএইচ, পিকে, বাফার, হেন্ডারসন হেসেলবার্গ ইকুয়েশন। এই টপিকগুলো হচ্ছে আমাদের 1 নম্বর আইটেমে পড়া। তো আমরা পড়া শুরুতেই জানবো যে কোন জিনিসটা, আমার কি কি জিনিস আমাদেরকে পড়তে হবে আর কি। তো আচ্ছা, এইভাবে সব কার্ড হবে। আমি আজকে সব কার্ড নিয়ে আলোচনা করতে চাইছিলাম, কিন্তু পরে চিন্তা করলাম যেহেতু আগে ওরিয়েন্টেশন ক্লাসে এই ব্যাপারে আলোচনা হয়েছে, সুতরাং আমি হচ্ছে ফার্স্ট কার্ডটাই বলি, যেটা তোমাদের পড়তে সুবিধা হবে। বেশি মাথায় চাপ দিয়ে এখন লাভ নাই। আচ্ছা, এখন এই কার্ড, প্রথম যে কার্ড আছে বায়োফিজিক্স এবং বায়োমলিকুল কার্ড, এই কার্ডটা পড়ার জন্য আমাদের কি কি বই লাগবে। এখন কথা হচ্ছে, সকল কলেজে, বাংলাদেশের সমস্ত মেডিকেল কলেজে এই কার্ডের জন্য টেক্সট বুক হিসেবে হচ্ছে এই বইটা, যেটা হচ্ছে হাইপার বায়োকেমিস্ট্রি। এই হাইপার বায়োকেমিস্ট্রি বইটাকে বিবেচনা করা হয়, কিন্তু এখানে বিষয় হচ্ছে এই হাইপার বায়োকেমিস্ট্রি বইটার ভাষা হচ্ছে অত্যন্ত কঠিন। যারা খুব বেশি ইংরেজিতে দক্ষ, তাদের হচ্ছে হাইপার বায়োকেমিস্ট্রি ভাষা বুঝতে অনেক সময় কষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা অল্টারনেটিভ একটা বই পড়তে পারো, সেটা হচ্ছে, এটাও সব মেডিকেল কলেজে দেখবা বুক লিস্টে থাকবে, সেটা হচ্ছে এবিসি অফ মেডিকেল বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি অত্যন্ত লেজেন্ডারি প্রফেসর মোজাম্মেল হক স্যারের এই লেখা বইটা, উনি বাংলাদেশি লেখক। তো আমরা মেডিকেল সায়েন্সে যে সকল খুব কম বই আছে যেগুলি বাংলাদেশের রাইটারে পড়ি, তার ভিতরে একটা বই হচ্ছে এই বায়োকেমিস্ট্রি, এবিসি অফ বায়োকেমিস্ট্রি। এই এবিসি অফ বায়োকেমিস্ট্রিতে যে টপিকগুলো আছে বায়োফিজিক্স এবং বায়োমলিকুল কার্ডের জন্য, মোটামুটি এই টপিকগুলো পড়লে হচ্ছে মোর দেন এনাফ। আচ্ছা, সাথে তোমরা এই বইটা পড়ার পর, এবিসি বায়োকেমিস্ট্রি পড়ার পর যদি আরো অতিরিক্ত টাইম পাও, সেই ক্ষেত্রে হচ্ছে এই হাইপার বায়োকেমিস্ট্রি যে বইটা আছে, এই বইটা তোমরা পড়তে পারো। আচ্ছা, এখন আসি পরের স্লাইডে। এটা তো কেটে গেছে। কি স্লাইড পিডিএফ পাওয়া যায়, ওই পিপি টেক্সট ওখান থেকে সবগুলো কাটছে, এই সাইডে কাটে গেছে। দেখো, কারণ কালকে গতকালকে ইয়েতে ছিল ওগুলো। এই যে কাটছে, আমারটা কাটে কেটে গেছে। ওই পিপিটি এক্সপেরিমেন্ট আপনি করবেন, এই যে এইদিকে কেটে গেছে, দেখছেন? এইদিকে, এই যে লিখে এদিকে কেটে গেছে। আচ্ছা, একটু স্লাইডটা একটা অংশ কেটে গেছে মনে হয় পিডিএফ করাতে, এটা একটু দেখতেছি। এই যে একবার কিভাবে করছিলাম এটা, ওখানে ঠিক ছিল না, কাটা ওখানে কাটা। ফাইল এখানে তোমারটা আছে, আমরা ডাউনলোড করলাম না, একটু হ্যাঁ আবার সরি, কারণ হচ্ছে এটা পিডিএফ করার পর হচ্ছে ফাইলটা কেটে গেছে আর কি। অনেকগুলো স্লাইড, ফার্স্টের দিকে স্লাইড সব ঠিকই ছিল। এটা 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 না, এটা পিডিএফ দিতে যাবে না, পিপিটি এক্স একটা নাম আসলাম না, আচ্ছা তাহলে পিপিটি এক্স ফাইল মনে হবে না। নাই, ওয়েট, আমরা দেখি। এটা না, হ্যাঁ এটা তো ওপেন ছিল, আবার ইয়ে হয়ে গেছে। আচ্ছা একটু ভাইরা, হ্যাঁ 2 মিনিট। আচ্ছা হ্যাঁ, বায়োকেমিস্ট্রির জন্য একটা কমেন্ট আসছে, আমি কমেন্ট অ্যান্সারটা দিই ইন দ্য মিন টাইম। এখন কথা হচ্ছে বায়োকেমিস্ট্রির জন্য হচ্ছে বোটানি, সেল কেমিস্ট্রি যেটা আছে বা কোষ রসায়ন যেটা আছে, এটা তোমরা পড়তে পারো। এটা পড়লে হচ্ছে তোমাদের আসলে অনেক বেসিক হবে, বিশেষ করে এই ফার্স্ট ইয়ারে
বায়োফিজিক্স আর একটা হচ্ছে বায়োমলিকুল। বায়োমলিকুল যে পার্টটা আছে ওই পার্টটা হচ্ছে পুরোটাই ওই বোটানি সেল কেমিস্ট্রির মতোই, এবং ওইখানে যা যা পড়ছো মোটামুটি এই জিনিসগুলো এখানে আছে, কিন্তু আগে বাংলায় পড়ছো এখন হচ্ছে ইংলিশে পড়বা, আগে একটু কম পড়ছো এখন একটু বেশি পড়বা। বাট কেউ যদি চাও ওই চ্যাপ্টারটা পড়তে পারো। আর আমার মতো আসলে খুব বেশি তাও দরকার নাই, তোমরা হচ্ছে এই এবিসি বায়োকেমিস্ট্রি বা হাইপার থেকে তোমরা ওই বায়ো মলিকুল যে পার্ট আছে ওইটাই পড়ে ফেলো, সমস্যা নেই, পড়লেই সব বুঝতে পারবা। তোমার যদি আগে পড়া থাকে তাহলে হচ্ছে দেখলেই মনে পড়বে, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে বলো বায়োকেমিস্ট্রি নিয়ে, বললে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। স্লো হয়ে গেল কেন? আচ্ছা, কে কোন মেডিকেল থেকে গেল? আচ্ছা, তোমরা কে কে কোন মেডিকেল থেকে জয়েন করছো একটু বলবা? আর তোমাদের হচ্ছে ভ্যাকেশন কেমন কাটতেছে, এর আগের ক্লাস কেমন লাগলো, সব একটু জানাও কমেন্টে। পিপিটি এক্সাম হুম। ইয়েতে কোন আচ্ছা, একটা ভালো কোশ্চেন আসছে যে দুইটা বই কি সব কাট হয়ে যাবে কিনা ভাইয়া। এখন কথা হচ্ছে এবিসি অফ বায়োকেমিস্ট্রি আর হাইপার মিলে মোটামুটি সব কাটই হয়ে যাবে, তবে এর সাথে হচ্ছে তোমাদের লিপিং কোড বায়োকেমিস্ট্রি একটা বই আছে, লিপিং কোড বায়োকেমিস্ট্রি বইটা রাখবা। এই তিনটা বই যদি রাখো তাহলে আশা করি বায়োকেমিস্ট্রিতে কোনো বই কিনা লাগবে না। তবে কিছু কিছু মেডিকেল কলেজে প্রতি কার্ডের জন্য স্পেসিফিক দুই একটা বইয়ের নাম বলে, যেমন ডিএমসি তো দেখবা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রির জন্য একটা নোট পড়ায়, লেকচার নোট বলে ওটারে, ওটা ওই নোটটা পড়ায়, কিন্তু এটা অন্য কোনো মেডিকেলে পড়ে না এবং লাগেও না এত বেশি। আচ্ছা হ্যাঁ, সবাই কমেন্ট করতেছে যে কোন কোন মেডিকেল কলেজ থেকে, কেএমসি, এমএমসি। আচ্ছা, আর তোমাদের এখন ভ্যাকেশন কেমন কাটতেছে, এই যে ছুটি পাইলা, এই ছুটি হচ্ছে একটা মানে আগামী 5 বছর যে সময় যাবে এর ভিতর হচ্ছে ফাইনাল পর্বের আগ পর্যন্ত আসলে এত ভালো ছুটি, এত সুন্দর ছুটি আসলে তোমরা পাবা না। মানে এখন হচ্ছে এমন একটা অবস্থা দেখবা, এই চান্স পাওয়ার পর আমরা যেখানেই যাব, ধরো মনে করো আত্মীয় স্বজনের বাড়িতে যদি বেড়াতেও যাও, তাহলে হচ্ছে তোমাকে যে দেখবা একদম ভাববে ডাক্তার হয়ে গেছে, এবং সবাই খুব সম্মানের চোখে দেখবে। তো এই সময়টা আসলে খুব ভাল লাগে, মানে এই সময়টা হচ্ছে তোমার নিজের জন্য, তোমাদের বাবা মায়ের জন্য ভাল লাগে। দেখবা তোমাদের বাবা মা হচ্ছে মানে অন্য কারোর সাথে যাবে, মানে সাপোজ অন্য কোনো বিষয়ে একটা কথা হচ্ছে, তার ভিতরে দেখো তোমার কথা বলতেছে যে না আমার ছেলে মেডিকেলে চান্স পাইছে এবছর, এই হচ্ছে অবস্থা। তো এটা খুব আসলে ওই সময় খুব প্রাউড ফিল হয় যে আমার বাবা মা আমাকে নিয়ে করতেছে, খুব মানে প্রাউড হচ্ছে, এটা আসলে খুব আচ্ছা, একজন একজন কমেন্ট করেছে যে বেড়াতে সেই ক্লাসে অ্যাটেন্ড করছি, না তোমার ডেডিকেশন অনেক ভালো আসলে। কি বুঝছো? কি হচ্ছে না? ওখানে ডাউনলোড দিচ্ছে বাট অপশন আসতেছে না। পিপিটি এক্স না, পিপিটি আসবে নাকি? ওটাই তো, বাট এখানে ফাইলগুলো আসতেছে না। ভাইয়াকে কল দিচ্ছি। এসব পিডিএফ। হ্যাঁ ভাইয়া, হ্যালো, আমি তো এই ক্লাসের মাঝখানে ইয়েটা বন্ধ করো।
লিখে যাবে না, চেঞ্জ করা যাবে তো? হ্যাঁ ঠিক আছে, নোটে দাও। যান চলবে। আচ্ছা ঠিক আছে, এখন হয়তো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ আমাকে শুনতে পাচ্ছ কিনা সবাই একটু জানাও তো। এখন এখনো শোনা যায় না? ওই একটু পরে যাবে। থামো। ঠিক করেন তো। হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার ভাই, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এই স্লাইড পার হয়ে গেছিলাম। ঠিক বলছে কেন জানি না তো। ওই নিচে মানে নিচে স্ক্রল করো। এখানে ওই পিডিএফ নাম না, আপনি পিডিএফটা কই? পিডিএফটা ওখানে ওপেন করেন। ডাউনলোড দিছিল এটা? না ডাউনলোড দেন না আপনি। হ্যাঁ। এইগুলো আমাকে আগে পাঠাইতে হয় না। আমি তো ভাইয়ের কালকে পাঠাতে পারি। এটা না এটা না এটা না এটা না, ক্যান্সেল। নিচেরটা। আচ্ছা আবার হচ্ছে কালকে 21শে ফেব্রুয়ারির জন্য একটু কালকে 21 ফেব্রুয়ারির জন্য আজকে পুরো একদম ইয়ে হয়ে গেছে সবকিছু। আচ্ছা ঠিক আছে, আর কার কোনো কমেন্ট আছে, কোশ্চেন আছে কিনা বলো তো? আমরা তো মোটামুটি কি কি বই পড়তে হবে এটা, হ্যাঁ কি কি বই পড়তে হবে এই ব্যাপারে হচ্ছে আলোচনা করে ফেলছি। কিভাবে পড়তে হবে সেটা আলোচনা করছে। এখানে কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখি, তো তোমাদেরকে কিন্তু প্রিপারেশন নিতে হবে হচ্ছে ভাইবার প্রিপারেশন সাথে রিটেনের প্রিপারেশন। এখন ভাইবা এবং রিটেন দুইটার প্রিপারেশন যদি তুমি নিতে চাও তাহলে তোমাকে একটু টেকনিক ফলো করতে হবে। সেটা হচ্ছে দেখবা রিটেনের যা কোশ্চেন আছে সেগুলি সবগুলা খুব ভাইবার জন্য ইম্পর্টেন্ট না, আবার ভাইবার অনেক কোশ্চেন হচ্ছে রিটেনে আসেই না, এমনও আছে। আচ্ছা এখন তুমি এটা জানবা কিভাবে? এটা জানার জন্য হচ্ছে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি যেই মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে মেডিকেল কলেজের একটা ইন্টারনাল মানে হচ্ছে মেডিকেল কলেজের অভ্যন্তরীণ একটা কোশ্চেন ব্যাংক থাকে, তুমি সেটাও কালেক্ট করবা। এবং হচ্ছে তুমি যেই মেডিকেল বোর্ডের আন্ডারে, সাপোজ ঢাকা মেডিকেল, ময়মনসিংহ মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে প্রফেশনাল পরীক্ষা বা প্রফ হয় সেটার একটা কোশ্চেন ব্যাংক পাওয়া যায়, তোমরা একটা কোশ্চেন ব্যাংক কালেক্ট করে রাখবা। এই কোশ্চেন ব্যাংক থেকে হচ্ছে তোমরা একদম ক্লিয়ার হয়েছে দেখো। এই কোশ্চেন ব্যাংক থেকে তোমরা হচ্ছে দেখে নিবা আগে যে আসলে কি কি কোশ্চেন আসে, যে কোশ্চেনগুলো আসে ওগুলো বেশি পড়ার চেষ্টা করবা। আচ্ছা এখন মনে হয় সব ঠিক আছে। আচ্ছা এইখান থেকে এই পর্যন্ত আমরা গেছিলাম। এরপর হচ্ছে এটা বলছি আমি যে কি কি পড়তে হবে, কি কি পড়তে হবে এর ভিতর কি কি আছে সেটা হচ্ছে আমাদের যে কারিকুলামে একটা বই আছে। আচ্ছা সব কলেজ থেকে হচ্ছে কারিকুলামে একটা বই দিবে, সেই বই থেকে এটা পড়ে ফেলবো। আচ্ছা এটা গেল, এটা বলে ফেলছি যে আইটেম কি কি আইটেম আছে, আইটেম দেখবা। যেমন এক নম্বর আইটেম বা প্রথম আইটেম যেটা আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ বায়োকেমিস্ট্রি, এসিড, বেস, পিএইচ, পিকে, বাফার, এরপর হচ্ছে হেন্ডারসন হেসেলবাদ ইকুয়েশন। এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে পড়তে হবে এই প্রথম আইটেমে, যেটা আমরা এখনই শুরু করবো কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা বইয়ের কথা আমি বলে ফেলছি, এটা আমি না বলি। আচ্ছা এখন বায়োকেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রিতে তোমরা আসলে কি বুঝো, বায়োকেমিস্ট্রিতে কি আলোচনা করা হয় একটু কমেন্ট করো তো। আগে থেকে যে আইডিয়া আছে অথবা কেউ হচ্ছে বই পড়তেও পারো, তো কি কি আলোচনা করা হয় বলে তোমাদের মনে হয় একটু বলো তো। আচ্ছা বায়োকেমিস্ট্রি যেটা আছে, বায়োকেমিস্ট্রি মানে হচ্ছে বায়ো শব্দটা যদি ভাঙো বায়ো, আরেকটা শব্দ হচ্ছে কেমিস্ট্রি। আচ্ছা কেমিস্ট্রি মানে হচ্ছে রসায়ন, এটা তো আমরা সবাই জানি। আর বায়ো মানে হচ্ছে জীবন। আচ্ছা এখানে বায়োকেমিস্ট্রি বলতে বোঝায় কেমিস্ট্রি অফ দ্য লিভিং বিংস। আচ্ছা সবাই সবাই সুন্দর একটা লিখছে কোষের ভিতর কেমিস্ট্রি, জীবনের রাসায়নিক ক্রিয়াকলাপ। হ্যাঁ আসলে বায়োকেমিস্ট্রি আমরা এটাই আলোচনা করব যে জীবনের যে রাসায়নিক দিকটা আছে এটা নিয়ে আসলে বায়োকেমিস্ট্রিতে আমরা আলাপ করব। সরি, বায়োকেমিস্ট্রি কি? কেমিস্ট্রি অফ দ্য লিভিং বিংস অথবা কেমিক্যাল বেসিস অফ লাইফ। আমাদের জীবনের যে রাসায়নিক ঘটনাগুলি আছে সেটা হচ্ছে আমাদের এই বায়োকেমিস্ট্রি আলাপ করা হয়। একজন সুন্দর একটা কমেন্ট করছে যে কম্বিনেশন অফ বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি। আসলেই
মানে হচ্ছে কেমিস্ট্রিতে কিন্তু আমরা হচ্ছে যে একটা ছিল হচ্ছে জৈব রসায়ন, একটা ছিল অজৈব রসায়ন। তো অজৈব রসায়ন যেটা ছিল সেই পার্টটা হচ্ছে আসলে অনেক কিছুই তোমরা আমাদের এখানে মিস করবে আর কি, এগুলি আসলে তেমন নাই। কিন্তু জৈব রসায়ন যেটা ছিল, জৈব রসায়নের মানে জৈব রসায়নে তুমি এই বিক্রিয়া টিক্রিয়া নাই এত কিছু, আসলে এখানে খুবই ইজি বায়োকেমিস্ট্রি, মানে ইন্টারমিডিয়েট কেমিস্ট্রির চেয়ে বায়োকেমিস্ট্রি সোজা, তুমি এটা বিশ্বাস রাখতে পারো। আচ্ছা, পরের স্লাইডে যাই। পরের স্লাইডে হচ্ছে এখানে আমাদের তো পরীক্ষায় জিজ্ঞেস করবে ভাইয়া এটা একটু একটু এদিকে করা যাবে ক্যামেরা। আচ্ছা, এখন আমাদেরকে আইটেমে একদম গেলেই প্রথম দিনই জিজ্ঞেস করবে ডিফাইন বায়োকেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রির ডেফিনেশন বলো। এখন কথা হচ্ছে তোমরা এখন ভাবতে পারো যে মেডিকেল অনেক ডেফিনেশন পড়তে হবে, আসলে ব্যাপারটা তা না। মেডিকেলে হচ্ছে কিছু অল্প কিছু ডেফিনেশন পড়লে হয়, যেগুলো হচ্ছে পেইড কোশ্চেন, স্যাররা হচ্ছে সবসময় সব আইটেমে এবার হচ্ছে টার্মেও জিজ্ঞেস করে। তো এরকম খুব একটা ইম্পর্টেন্ট ডেফিনেশন হচ্ছে বায়োকেমিস্ট্রি। মনে করো সাপোজ পরীক্ষাতে আমি কিছুই পারতেছি না, মনে করো সব ভুলে গেছি, তখন জিজ্ঞেস করবে বলো তো বাবা বায়োকেমিস্ট্রি কি। তো এইটা যদি এটা তুমি হচ্ছে এই বায়োকেমিস্ট্রি ডেফিনেশনটা দেখো, বায়োকেমিস্ট্রির দুইটা ডেফিনেশন এখানে আনছি তোমাদের জন্য। তো প্রথম ডেফিনেশনে বলছে বায়োকেমিস্ট্রি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য সায়েন্স, বায়োকেমিস্ট্রি হচ্ছে একটা সায়েন্স কনসার্নড উইথ কেমিক্যাল বেসিস অফ লাইফ। আচ্ছা, জীবনের যে রাসায়নিক ভিত্তি আছে সেটার যে সায়েন্স আছে সেটাকে আসলে বায়োকেমিস্ট্রি বলছি আমরা এখানে, ঠিক আছে। আচ্ছা, এটা একটা ডেফিনেশন, তোমরা এটাও পরীক্ষায় লিখতে পারো বা মুখস্থ করে সার্চ দিয়ে বলতে পারো। আর এটা আছে সেকেন্ড ডেফিনেশন, এইটা তো এইটা আমি হচ্ছে প্রিফার করি, এই ডেফিনেশনটা হচ্ছে তোমরা পড়লে পরীক্ষাতে স্যাররা খুশি হবে আর কি। আচ্ছা, বায়োকেমিস্ট্রি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ সায়েন্স কনসার্নড উইথ কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস অফ লিভিং সেল। আমাদের যে সেলগুলো আছে এই সেলের যে রাসায়নিক যে উপাদানগুলো দিয়ে এই সেলটা গঠন হয়েছে সেগুলির সায়েন্স, এবং তা এই সেলগুলোর ভিতরে যে ধরনের রিয়াকশন হয় মানে হচ্ছে বিক্রিয়া হয়, এবং হচ্ছে এগুলি যে সকল প্রসেসের মধ্যে দিয়ে যায় সেটা নিয়ে আলোচনা করা হয়। তাহলে বায়োকেমিস্ট্রিতে কী নিয়ে আলোচনা করে আমরা তো বুঝছি। বায়োকেমিস্ট্রিতে আমাদের মেনলি হচ্ছে আমাদের যে লিভিং সেল আছে সেটা কী কী দিয়ে গঠিত তা সেটা নিয়ে আলোচনা করা হলো, তার ভিতর কী ধরনের রিয়াকশন হয় সেটা একটা আলোচ্য বিষয়। আরেকটা আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়া যেগুলি আছে সেগুলি নিয়ে আসলে আলোচনা করা হয়। আচ্ছা, আশা করি এটা বোঝা গেছে, কার কোনো সমস্যা নেই। আমাকে যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি কমেন্ট দেখতেছি। আচ্ছা, এরপরে আসো, তোমাদের মনে হইতে পারে ভাই যে বায়োকেমিস্ট্রি যে পড়তে বলতেছেন বায়োকেমিস্ট্রি পরে কি হবে। আসলে বায়োকেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেটার উপর ভিত্তি করে আমরা যখন ফিফথ ইয়ারে যাবো তখন হচ্ছে মেডিসিন পড়বা। আসলে থার্ড ইয়ার থেকে মেডিসিন পড়ানো শুরু হয়, তো ফিফথ ইয়ারে যখন যাবা তখন হচ্ছে মেডিসিন পড়বা। দেখবে মেডিসিনে অনেক কিছুই তুমি বায়োকেমিস্ট্রিতে পড়ে গেছো। তো এটা হচ্ছে বায়োকেমিস্ট্রি একটা ইম্পর্টেন্ট দিক। আর আসলে আমাদের এই এমবিবিএস কারিকুলামে যে বেসিক সাবজেক্টগুলো পড়ায়, বেসিক সাবজেক্ট পড়ানোর মূল কারণ হলো এটাই, যাতে তুমি যখন ক্লিনিক্যাল সাবজেক্টে যাবা, সাপোজ তুমি মনে করো ডাক্তার হয়ে গেছো, তোমার কাছে রুগী আসবে। তো রুগী হচ্ছে মেনলি আমরা মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মেডিসিনের রোগী যেগুলি নর্মাল ওষুধ দিলে ভালো হয়ে যায়, আর এটা হচ্ছে সার্জারি রোগী যেটা হচ্ছে তোমার সার্জিক্যাল প্রসিডিউর করা লাগে বা অপারেশন করা লাগে। তো এখন কথা হচ্ছে তোমার কাছে যখন রোগী আসবে, রোগীর তো তোমার কাছে রোগ নিয়ে প্রেজেন্ট করবে, কিন্তু আসলে এই রোগটা বোঝানোর জন্য আমাদের বেসিক সাবজেক্টগুলো এত আলোচনা, বেসিক সাবজেক্ট এত দীর্ঘ সময় ধরে পড়ায়। আচ্ছা, তো এই বেসিক সাবজেক্টের ভিতরে একটা হচ্ছে বায়োকেমিস্ট্রি। এই বায়োকেমিস্ট্রির সাথে হচ্ছে রিলেশন আছে ফিজিওলজির। ফিজিওলজিক্যাল অনেক প্রসেসই হচ্ছে দেখবা আমাদের বায়োকেমিস্ট্রি আলাপ করতেছে, এবং অনেক জায়গায় দেখবা আমাদের একটা কার্ড আছে সেটা হচ্ছে রেনাল বায়োকেমিস্ট্রি। রেনাল বায়োকেমিস্ট্রি কার্ড আছে, আর একটা ফিজিওলজিতে একটা কার্ড আছে সেটা হচ্ছে রেনাল ফিজিওলজি। রেনাল ফিজিওলজি এবং রেনাল বায়োকেমিস্ট্রি এই দুইটা কার্ডে দেখবা পড়ালেখা একদম মোটামুটি সেম। আচ্ছা, এরপর হচ্ছে প্যাথোলজি। প্যাথোলজি মানে হচ্ছে মেডিকেল সায়েন্সের সেই ভাগটা যেখানে হচ্ছে বিভিন্ন রোগের সৃষ্টি নিয়ে আলোচনা করা হয়, রোগ কিভাবে কাজ করে, কিভাবে রোগ হয় সেটা নিয়ে হচ্ছে এই প্যাথোলজিতে আলোচনা করা হয়। এরপরে আছে হচ্ছে ফার্মাকোলজি। ফার্মাকোলজিতে মূলত এই বায়োকেমিস্ট্রির যে মৌল ভিত্তিগুলো আছে, বায়োকেমিস্ট্রির যে মেন কনসেপ্ট আছে তার উপর ভিত্তি করে এই ফার্মাকোলজির সাবজেক্টটা দাঁড়ায় আছে। এই ফার্মাকোলজি আমরা আলাপ করি কিভাবে কি ওষুধ দিতে হবে, কি ডোজে দিতে হবে, এই জিনিসগুলা। আরেকটা সাবজেক্ট আছে হচ্ছে মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি। এটাতে হচ্ছে বায়োকেমিস্ট্রির অনেক ভূমিকা আছে। মাইক্রোবায়োলজিতে হচ্ছে আমরা কি নিয়ে আলোচনা করি, কেউ বলতে পারবা দেখি? মাইক্রোবায়োলজিতে কি নিয়ে আলোচনা করা হয় একটু বলো। আচ্ছা, এরপর হচ্ছে টক্সিকোলজি। টক্সিকোলজি হচ্ছে ফরেনসিক মেডিসিনের একটা পার্ট।
ফরেনসিক মেডিসিন, আচ্ছা এটাও বলো তাহলে। একটা বলো হচ্ছে মাইক্রোবায়োলজিতে কি নিয়ে আলোচনা করি, আর হচ্ছে টক্সিকোলজি নিয়ে আলোচনা করি, আর একটা বললাম হচ্ছে ফরেনসিক মেডিসিন। তো কোনটাতে কি নিয়ে আলোচনা করে আমি একটু বলো তো। আচ্ছা, এরপর হচ্ছে মেডিসিন এবং হচ্ছে মেডিসিন অ্যালাইড, এরপর হচ্ছে কমিউনিটি মেডিসিন, আর একটা হচ্ছে জেনেটিক্স। আচ্ছা, মাইক্রো অর্গানিজমস, হ্যাঁ ইয়েস, মাইক্রোবায়োলজিতে হচ্ছে আমাদের মাইক্রো অর্গানিজমস নিয়ে আলোচনা করা হয়, যেমন হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া। আচ্ছা, আর তার একটা হচ্ছে ইমিউনোলজি। ইমিউনোলজি হচ্ছে প্রতিরক্ষা। যখন ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের বডিকে আক্রমণ করে তখন বডি যে প্রতিরক্ষাটা নেয় সেটা নিয়ে হচ্ছে কাজ করে হচ্ছে আমাদের ইমিউনোলজি। আচ্ছা, আর ফরেনসিক মেডিসিন, ফরেনসিক মেডিসিনটা বলো দেখি। না, ফরেনসিকে জীবাশ্ম না, ফরেনসিক মেডিসিনে যে জিনিসটা আমরা আলোচনা করি সেটা হচ্ছে আমাদের ডেড বডি নিয়ে আসলে মূল আলোচনা হয়। সবাই আমরা মেডিকেল আসার আগে শুনছি যে লাশ কাটা ঘর, হ্যাঁ মেডিকেল আসলে লাশ কাটতে হয়। তো এই যে লাশ কাটা সাবজেক্টটা বা হচ্ছে মৃতদেহের যে এক্সামিনেশন যে সাবজেক্টটা সেটা হচ্ছে আমাদের ফরেনসিক মেডিসিনে করা হয়, বুঝছো এইটা। হ্যাঁ, ইমিউনোলজিতে হচ্ছে অ্যান্টিবডি, ভ্যাকসিন, এগুলো নিয়ে হচ্ছে ইমিউনোলজিতে আলাপ করা হয়। আর ফরেনসিক মেডিসিন হচ্ছে এই যে লাশ, যখন তোমরা যখন থার্ড ইয়ারে যাবা তখন হচ্ছে প্রথম মর্গে যাবা, মর্গে যায় দেখবা হচ্ছে এইভাবে কিভাবে লাশ কাটা ঘরে, যা ছোটবেলা থেকে গল্প গুজব ভৌতিক কাহিনী অনেক অনেক কিছু শুনে আসছি, তো এইগুলি হচ্ছে দেখবা। আচ্ছা, তো এটা অনেকে, আচ্ছা এখানে একটা কমন কোশ্চেন হয় যে ভাইয়া আমি তো অনেক ভয় পাই, আমার কি হবে? আসলে কিছুই হবে না। পোস্টমর্টেম আর ফরেনসিকের ডিফারেন্স কি? আচ্ছা দেখো, পোস্টমর্টম হচ্ছে ফরেনসিক মেডিসিনের একটা পার্ট। ফরেনসিক মেডিসিন আরো অনেক কিছু নিয়ে কাজ করে, তার একটা মূল পার্ট হচ্ছে পোস্টমর্টেম। এছাড়া হচ্ছে বিভিন্ন প্রকার ভিকটিম এক্সামিনেশন, এই এরপর হচ্ছে ইনজুরি সার্টিফিকেট দেওয়া, এই ধরনের কাজ হচ্ছে ফরেনসিক মেডিসিন ডিপার্টমেন্ট করে থাকে। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা, এখন আমরা আবার একটু পরে ফিরে আসি। এখন আমরা একদম 1 নম্বর আইটেম যেটা আছে এই আইটেমে ঢুকতেছি। তো এখন তোমরা আমাকে বলো এসিড এবং বেসের ডেফিনেশন, এটা তো তোমরা সবাই পারো আমি জানি। তো একটু এক লাইনে এসিড আর বেসের ডেফিনেশনটা একটু বলে দাও। আচ্ছা, আমি আগে স্লাইডে যাই। হ্যাঁ বলো, এসিড এবং হচ্ছে বেসের ডেফিনেশন। এসিড বলতে কি বোঝো আর বেস বলতে কি বোঝো, এটা একটু আমাকে জানাও। এসিড কি আর বেস কি একটু একটু বলো ভাইয়ারা। এসিড হচ্ছে হাইড্রোজেন দেয়, ক্ষার হচ্ছে হাইড্রোজেন নেয়, ইয়েস। এই বেসিক টুক থাকলে আমাদের চলবে। আমরা ইন্টারমিডিয়েটে অনেক ধরনের সংজ্ঞা শিখে আসি, একটা হচ্ছে আরহেনিয়াসের মতবাদ, ব্রনস্টেড-লাউরির মতবাদ, হ্যাঁ এই জিনিসগুলো এত বেশি কিছু লাগে না, এখানে আমাদের মেনলি ব্রনস্টেড-লাউরির যে থিওরি আছে এটাই লাগে। আচ্ছা দেখো, তাহলে এসিড এবং বেসের ডেফিনেশন আসতে হবে। এসিড কি? এসিডের ক্ষেত্রে মনে রাখবে এটা হচ্ছে প্রোটন ডোনার। আচ্ছা, এসিড কি? এসিড হচ্ছে প্রোটন ডোনার, মানে হচ্ছে এসিড হচ্ছে প্রোটন। প্রোটন মানে কি? প্রোটন মানে হচ্ছে এইচ প্লাস আয়ন। প্রোটন মানে এইচ প্লাস আয়ন, এটা তো কোনো সমস্যা নাই কারো। প্রোটন মানে যে এইচ প্লাস আয়ন, এটা বুঝতে তো কারো কোনো সমস্যা থাকার কথা না। তাও যদি থাকে বললে আমি ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এসিড হচ্ছে প্রোটন ডোনার, মানে হচ্ছে এইচ প্লাস দেয়। আচ্ছা, তাহলে আমরা সুন্দরভাবে কি বলতে পারি? অ্যান অ্যাসিড ইজ অ্যান সাবস্টেন্স ফ্রম হুইচ এ প্রোটন, দ্যাট মিনস এইচ প্লাস, ক্যান বি রিমুভড। যেটা থেকে তুমি একটা প্রোটনকে সরাই দিতে পারবা, যেটা একটা প্রোটনকে ডোনেট করতে পারে, এক বা তার অধিক হতে পারে, কিন্তু একটা তো মিনিমাম, একটা হচ্ছে মিনিমাম প্রোটন সে ডোনেট করতে পারে অথবা তার থেকে আমরা সরাই নিতে পারি, সেটা হচ্ছে আমাদের অ্যাসিড। আচ্ছা, তাহলে বেস কি? বেসের সংখ্যাটা দেখো, এ বেস ইজ প্রোটন অ্যাকসেপ্টর। এই যে সুন্দর তোমরা লিখছিল না যে আমাদের বেস হচ্ছে প্রোটন অ্যাকসেপ্টর। আমাদের ব্রনস্টেড-লাউরি থিওরিটা মনে রাখতে হবে। হ্যাঁ, এসিড ও ইজ দ্য ক্ষার, এটা ঠিক আছে, তোমাদের এই ডেফিনেশন ঠিক আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে এখানে যে বেসিক জিনিসটা আছে এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে কি হইলো বেস? বেসের ডেফিনেশন যদি আমরা সুন্দর করে বলতে চাই তাহলে কি বলতে পারবো? এ বেস ইজ এ সাবস্টেন্স দ্যাট হ্যাজ অ্যান নন বন্ডেড ইলেকট্রন পেয়ার
দ্যাট ক্যান বন্ড উইথ এ প্রোটন ফ্রম অ্যাসিড। আচ্ছা, তার মানে হচ্ছে বেস হচ্ছে সেই সকল সাবস্টেন্স বা হচ্ছে কম্পাউন্ড বা পদার্থ যেটা হচ্ছে আমাদের প্রোটনের সাথে যুক্ত হইতে পারে বা বন্ড গঠন করতে পারে। এই হচ্ছে আমাদের অ্যাসিড এবং বেসের একদম বেসিক। এই ডেফিনেশনগুলো ইম্পর্টেন্ট, এটা তোমরা বানাই বইলো, মুখস্থ করার কিচ্ছু নাই। তোমরা মেন পয়েন্ট রাখবা হচ্ছে অ্যাসিড হচ্ছে প্রোটন ডোনার আর বেস হচ্ছে প্রোটন অ্যাকসেপ্টর। এই বেসিকটা রাখলে আশা করি আর কোনো সমস্যা নেই। এই স্লাইডে আর কোনো সমস্যা আছে একটু জানাও। আচ্ছা, এখন খুব একটা ভালো কথা। আচ্ছা, এখন আমরা বলো তো, অ্যাসিড তো বুঝলাম, অ্যাসিড তো বুঝে গেছি, বেসও বুঝে গেছি। এখন কনজুগেট অ্যাসিড বলতে কি বুঝি? কনজুগেট অ্যাসিড, কনজুগেট বেস, এটা বলতে কি বুঝি আমি একটু জানো তো। আচ্ছা বলো, কনজুগেট অ্যাসিড আর কনজুগেট বেস এই ব্যাপারে কি তোমাদের কোনো ধারণা আছে? একটু বলো তো আমাকে কাইন্ডলি। কনজুগেট অ্যাসিড বা কনজুগেট বেস এই ব্যাপারে কারো কোনো আইডিয়া আছে কিনা একটু কাইন্ডলি বলো, না থাকলে আমি সামনে যেতে পারি। আচ্ছা, আমি সামনে যাই। আচ্ছা দেখো, কনজুগেট অ্যাসিড এবং কনজুগেট বেস। কনজুগেট অ্যাসিড কি? আচ্ছা, আগে কনজুগেট বেস আসে। মনে করো সাপোজ ব্যাপারটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা একটা অ্যাসিড। এখন আচ্ছা, এখানে হ্যাঁ এই যে কমেন্ট করছো, কোন অ্যাসিড থেকে একটি প্রোটন বের হয়ে গেলে যে ক্ষার উৎপন্ন হয়, আচ্ছা অনুপাতে ক্ষার, এটা কি বাংলা নাকি কনজুগেটে? আচ্ছা, এখন আমি বলি HCl মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা তো সবাই চিনি, আমাদের পাকস্থলীতে থাকে অর্থাৎ স্টোমাকে থাকে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে থেকে আমরা যদি একটা হাইড্রোজেন আয়ন সরাই নিই, সাপোজ একটা হাইড্রোজেন আয়ন যদি সরাই নিই, সাপোজ HCl থেকে যদি হাইড্রোজেন আয়নটা সরাই ফেললাম, হাইড্রোজেন আয়নটা বের করে ফেললাম, গেল। আচ্ছা, তাহলে হচ্ছে হাইড্রোজেনটা চলে গেছে, তাহলে যে অংশটা থাকলো সেটা হচ্ছে আমাদের কি হলো? এটা হচ্ছে কনজুগেট বেস। আচ্ছা, তাহলে অনুবন্ধী ক্ষার, আচ্ছা এই যে অনুবন্ধী ক্ষার, ঠিক আছে, অনুপাতে ক্ষার এটা আমি সংক্ষেপে শুনিনি, বাট অনুবন্ধী ক্ষার, আচ্ছা অনুবন্ধী ক্ষার যেটা আছে সেটা হচ্ছে আমাদের কনজুগেট বেস। আচ্ছা, তাইলে কি হইলো? কনজুগেট বেস কি হইলো? এটা হচ্ছে রিমেনিং পার্ট অফ অ্যাসিড আফটার রিমুভাল অফ এ প্রোটন। রিমেনিং পার্ট মানে অবশিষ্ট অংশ অফ এ অ্যাসিড, একটা অ্যাসিডের অবশিষ্ট অংশ আফটার রিমুভাল অফ এ হাইড্রোজেন আয়ন অর প্রোটন, দ্যাট ইজ কনজুগেট বেস। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের কনজুগেট বেস কি? ক্লোরাইড। কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিডের কনজুগেট বেস কি? কার্বনেট আয়ন। এরপর হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের কনজুগেট বেস হচ্ছে ল্যাকটেট আয়ন। সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের কনজুগেট বেস হচ্ছে সালফেট আয়ন। আচ্ছা, এটা সবাই ক্লিয়ার তো? কনজুগেট বেস গেল, এখন আসো হচ্ছে কনজুগেট অ্যাসিডে আসি। আসো, কনজুগেট সরি কনজুগেট বেস বলছি, কনজুগেট অ্যাসিড আসবে এখন। কনজুগেট অ্যাসিড হচ্ছে কি? যেই আমাদের তো একটা বেস ছিল বা ক্ষার ছিল, ক্ষারটা একটা প্রোটন গ্রহণ করছে, প্রোটন গ্রহণ করার পর যে অ্যাসিডে পরিণত হবে সেটাই হচ্ছে কনজুগেট অ্যাসিড, যে অ্যাসিডে পরিণত হবে সেটাই কনজুগেট অ্যাসিড। আচ্ছা, এখানে দেখো, conjugated acid of a base is the acid formed by that base after accepting proton। তাহলে কি? বেস যেটা আছে, বেস প্রোটন অ্যাকসেপ্ট করার পরে যে সাবস্টেন্সটা তৈরি হয়েছে সেটাই হচ্ছে আমাদের কনজুগেট অ্যাসিড। ক্লিয়ার তো এটা সবাই? আচ্ছা, তাহলে আশা করি কনজুগেট বেস আর কনজুগেট অ্যাসিড সম্পর্কে আমরা বলতে পারছি আর কি, আমি বলার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে আমি একটু রিক্যাপ করার চেষ্টা করি। হ্যাঁ, এই যে সুন্দর করে লিখছো, বেস প্লাস হাইড্রোজেন আয়ন এই দুইটা মিলে হচ্ছে কনজুগেট অ্যাসিড। আর
যে কোনো অ্যাসিড থেকে যদি মানে অ্যাসিড মাইনাস হাইড্রোজেন আয়ন, দ্যাট মিন্স কনজুগেট বেস। আচ্ছা আচ্ছা, তাহলে হলো এটা। পরের স্লাইডে যাই। আচ্ছা, এখানে আমি এই জিনিসটা আবার দেওয়ার চেষ্টা করছি। অ্যাসিড, এটা অন্য কালার নেই তাহলে তুমি বুঝতে পারবা। অ্যাসিড কি করে? অ্যাসিড হচ্ছে রিলিজ করে হাইড্রোজেন আয়ন। অ্যাসিড কি রিলিজ করে? অ্যাসিড রিলিজ করে হচ্ছে হাইড্রোজেন আয়ন। এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেনটা রিলিজ করলো, এই হাইড্রোজেনটা কে গ্রহণ করবে? এই হাইড্রোজেনটা গ্রহণ করবে হচ্ছে বেস। এই যে দেখো, এই হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এটা গ্রহণ করছে হচ্ছে বেস। ঠিক আছে, এই একটা ছবি দিয়েছিলাম। আচ্ছা, বলছো ক্লিয়ার? তাহলে এখানে আর সময় নষ্ট না করে আমি সামনে আগাই। আচ্ছা, তো অ্যাসিড আর বেস দুইটাই হচ্ছে দুই ধরনের হতে পারে। একটা আছে হচ্ছে স্ট্রং অ্যাসিড, আর এটা আছে হচ্ছে উইক অ্যাসিড। আচ্ছা, অনেক চেনা চেনা লাগতেছে, আসলে বায়োকেমিস্ট্রি সাবজেক্ট এমনই। তোমার বিশেষ করে প্রথম কাজ যেটা আছে বায়োফিজিক্স এবং বায়োমলিকুল, দেখবো তোমার ইন্টারমিডিয়েট নলেজ যাদের ভালো তারা দেখবা যে এমনি ক্লাস কাঁপাই দিচ্ছ। আচ্ছা, এখন দেখো অ্যাসিড এবং বেস কি হতে পারে? একটা আছে হচ্ছে স্ট্রং হতে পারে, আর এটা হচ্ছে উইক হতে পারে। স্ট্রং যেটা আছে, স্ট্রংটা হচ্ছে ডিসোসিয়েট হয় বা হচ্ছে ভেঙে যায় বা হচ্ছে তোমার আয়নিত হয়। আমরা ইন্টারমিডিয়েট শব্দটা ইউজ করতাম, আয়নিত হয়। আচ্ছা, এখানে স্ট্রং বেস হচ্ছে স্ট্রং অ্যাসিড। আমরা আসি সাপোজ স্ট্রং অ্যাসিডের কথা, যেমন হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তারপর হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলি। সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আছে সেটা হচ্ছে তোমার প্রায় অলমোস্ট 100% আয়নাইজড হয়। তো এখানে 100% কথা লেখা আছে, তো অনেক বই লেখা আছে 97 থেকে 99% যদি আমাদের আয়নাইজড হয় তাইলে সেটাকে আমরা স্ট্রং অ্যাসিড বলতে পারি। ঠিক আছে, আচ্ছা। উইক অ্যাসিড যেটা আছে, উইক অ্যাসিড হচ্ছে পার্শিয়ালি ডিসোসিয়েট হয় অথবা পার্শিয়ালি বা কিছু পরিমাণ আমাদের আয়নিত হয়, পুরোপুরি আয়নিত হয় না। আচ্ছা, কত পার্সেন্ট এটা আমাদের অনেক বই পুস্তকে লেখা আছে 75 এর কম, বাট বই টু বই বাংলা লিখলাম, অনেকদিন পর বাংলা লিখতেছি। মেডিকেলে এসে এই বাংলা না লিখতে লিখতে তোমার দেখবা আর এটা এই বাংলা আর ভালো লিখতে পারতেছো না, দেখবা বাংলা লেখা সবার নষ্ট হয়ে যাবে। এখন অনেকে অনেক সুন্দর বাংলা লেখা থাকে, পরে এই মেডিকেলে এসে যখন লিখে না তখন হচ্ছে এই বাংলা লেখার অবস্থা খুব খারাপ হয়ে যায়। আচ্ছা, উইক অ্যাসিড এক্সাম্পল আছে কি? এখানে দুটো দেওয়া হয়েছে, একটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড আর এটা হচ্ছে আমাদের কার্বনিক অ্যাসিড। তাইলে এখানে কি হইলো আমি আবার বলি, আমাদের অ্যাসিড বা বেস দুই রকমের হইতে পারে, একটা হচ্ছে স্ট্রং আর একটা হচ্ছে উইক। স্ট্রং অ্যাসিড হচ্ছে কি বা স্ট্রং বেস হচ্ছে কি, যারা কমপ্লিটলি আয়নিত হয় বা আয়োনাইজড হয়, দ্যাট মিনস কমপ্লিটলি ডিসোসিয়েশন। আর উইক বেস বা উইক অ্যাসিড কি, তারা হচ্ছে পার্শিয়ালি আয়োনাইজড হয় বা ডিসোসিয়েশন হয়। ক্লিয়ার তো এটা? আচ্ছা, আশা করি ক্লিয়ার। এটা তোমার আমার চেয়ে তোমরা ভালো পারো, আমি তো ভুলে গেছি অনেক কিছু। আচ্ছা, এখানে আমি এই জিনিসটাই আবার আছে, এই ছবিটা আমি আবার একটু বলে যাই। আচ্ছা, এটা হচ্ছে একটা স্ট্রং অ্যাসিড যদি নেই, এটা একটা স্ট্রং অ্যাসিড চিন্তা করছি যে হ্যাঁ এই যে এখানে তোমার কাল্পনিক অর্থে ব্যবহার হয়েছে, ধরো এর জায়গায় সিএল হবে এরকম ধরে নিই আমরা। আচ্ছা, এখানে কি হবে, এই যে রিয়াকশনটা আছে দেখো, একদম রিয়াকশনটা এইখানে কিন্তু পুরোপুরি কালো সাইন দিয়ে উল্লেখ করা হয়েছে, আমি একটু লাল কালি নিয়ে গেলে বুঝবা। এই যে দেখো, দেখছো এটা হচ্ছে পুরোপুরি একমুখী বিক্রিয়া হয়ে গেছে। ঠিক আছে, যে এটা ভেঙে এইচ প্লাস এবং হচ্ছে এ মাইনাস উৎপন্ন হয়েছে, দ্যাট মিনস এটা কমপ্লিটলি আয়োনাইজড গেল। আর উইক অ্যাসিড যেটা আছে, উইক অ্যাসিড দেখো এটা কিন্তু একমুখী নেই, এটা একটা দ্বিমুখী বিক্রিয়া, এটা হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় আছে, ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় আছে। এটা হচ্ছে এইচ প্লাস এ মাইনাস, ধরো এখানে এর জায়গায় হচ্ছে ল্যাকটেড আয়ন হইলো, তাহলে হচ্ছে এটা ল্যাকটিক অ্যাসিড বা কার্বনিক অ্যাসিড হইতে পারে এটা। আচ্ছা, তাহলে এটা তো বোঝা গেল, এটা আশা করি বোঝা গেছে সবার। সবাই জানাও এটা বুঝছো কিনা, না বুঝলে আমি আবার বলি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের পরীক্ষাতে ম্যাডাম অনেক সময় জিজ্ঞেস করে যে তোমার বডিতে যে এত অ্যাসিড উৎপন্ন হয়, বেস উৎপন্ন হয়, এগুলির সোর্স কি, কোথা থেকে আসে। তো এটা আমি একটু টাচ দিয়ে যাবো, তোমাদের কাছে স্লাইডটা থাকবে, তোমরা হচ্ছে পরবর্তীতে পড়তে সুবিধা হবে আর কি, কারণ এই টপিকটা অনেক বই খুব ভালোভাবে নাই। আচ্ছা দেখো, সেটা হচ্ছে আমাদের বডি যে ইসিএফ আছে,
ইসিএফ আইসিএফ খুব সম্ভবত গত ক্লাসে পড়ানোর কথা। আচ্ছা, ইসিএফ বা আইসিএফ আমি তোমাদের একদম সিম্পলি বুঝাই দিই। আমাদের ইসিএফ যেটা আছে সেটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড, মানে মনে করি এটা একটা সেল, এটা একটা কোষ, এখানে সাপোজ ধরো নিউক্লিয়াস আছে, হ্যাঁ। আচ্ছা, এই একটা কোষ, এই কোষের ভিতরে যে ফ্লুইড আছে দ্যাট মিনস ইন্ট্রাসেলুলার ফ্লুইড বা হচ্ছে আইসিএফ। আর এর বাইরের বাদ বাকি যা ফ্লুইড আছে সব হচ্ছে আমাদের এইদিকে যা ফ্লুইড আছে সেটা হচ্ছে আমাদের ইসিএফ। এটা হচ্ছে একদম বেসিক কথাবার্তা, কিন্তু দেখবে এটার একটু কিছু ব্যতিক্রম হয়, ফিজিওলজিতে অনেক জায়গায় অনেক বইয়ে রেফারেন্স দেয়। আচ্ছা, গেল ইসিএফ যেটা আছে, ইসিএফ মানে হচ্ছে ইসিএফ এর খুব একটা বড় অংশ চিন্তা করতে পারবে আমাদের ব্লাড, ব্লাড হচ্ছে ইসিএফ এর অংশ, ঠিক আছে। আচ্ছা, এখন ডেইলি 50 থেকে 100 মিলিমোল, মিলিমোল মোল মানে মিলিমোল, আচ্ছা, এসিড আমাদের হাইড্রোজেন আয়ন বা এসিড আমাদের বডিতে প্রডিউসড হয়। এটা একদম বেসিক কথাবার্তা। তো এই ফসফরিক অ্যাসিড আছে কি, ফসফরিক অ্যাসিড হচ্ছে আমাদের ডায়েটারি সোর্স, বিভিন্ন ধরনের খাদ্য থেকে আসে, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের নিউক্লিয় প্রোটিন, এগুলো থেকে আসে। নিউক্লিয় প্রোটিন এটার সাথে কিন্তু তোমরা হয়তো একটু পরিচিত আছো, ওই যে কোষ রসায়ন থেকে। আচ্ছা, এটা আমি ডিটেলসে গেলাম না, ডিটেলসে গেলে অনেক টাইম লাগবে, আমাদের সামনে অনেক পড়া বাকি আছে আসলে। আচ্ছা, এরপর সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড হচ্ছে আমাদের অক্সিডেশন অফ সালফার কন্টেইনিং অ্যামিনো অ্যাসিড, সালফার কন্টেইনিং অ্যামিনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড কি বলো তো? অ্যামাইনো অ্যাসিড এটা একটু বলো। অ্যামাইনো অ্যাসিড নিয়ে কারো কোনো আইডিয়া আছে? আচ্ছা, আমরা যে প্রোটিন খাই আসলে প্রোটিনকে ভাঙলে আমরা অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পাবো। তার মানে প্রোটিন যে আছে, প্রোটিনের একটা গাঠনিক ইউনিট হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিড। কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে সালফার থাকে, দ্যাট মিনস সালফার কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিড। এই সালফার কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিড যেগুলি রয়েছে সেগুলি যদি অক্সিডেশন হয় বা জারণ হয় তাহলে হচ্ছে এই সালফিউরিক অ্যাসিড তৈরি হবে, যেমন হচ্ছে সিস্টিন, মেথিওনিন, এগুলি হচ্ছে সালফার কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিড, এগুলি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, এই কার্ডেই তোমরা পড়বা অ্যামাইনো অ্যাসিড কয় প্রকার, এটা তোমরা মনে হয় পড়ছিলাম, আমি যতটুকু জানি ইন্টারমিডিয়েটে আমিও মনে হয় পড়ছিলাম অ্যামাইনো অ্যাসিড কোনটা, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কোনটা, এরপর হচ্ছে এই অর্থবর্ষকীয় অ্যামাইনো অ্যাসিড তোমাদের বইয়ে মনে হয় বলে। আচ্ছা, পিভিটি, টিম হল, এইভাবে মুখস্থ করা মনে হয়। আচ্ছা, দেখো গেল সালফারিক অ্যাসিড কই থেকে আসলো, সালফার কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিড থেকে আসলো। দুইটা এক্সাম্পল বললে মনে রাখবে, একটা হচ্ছে সিস্টিন আর একটা হচ্ছে মেথিওনিন। আচ্ছা, হ্যাঁ লিখছো হচ্ছে প্রোটিনের মনোমার, হ্যাঁ ঠিক আছে। এরপরে লিখছো হচ্ছে প্রোটিনের মৌলিক অংশ, ঠিক আছে। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড গেল। এরপর চলে আসা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড কই থেকে আসে এটা একটু বলো তো, আমি এটা সরাই ফেলি দাও। ল্যাকটিক অ্যাসিড কিভাবে উৎপন্ন হয় বলো, এটা সবাই বলে আসছি আমরা, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন কিভাবে হয়? ল্যাকটিক অ্যাসিড কিভাবে উৎপন্ন হয় এটা একটু বলো তো। ল্যাকটিক অ্যাসিড হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিসটা আমরা পড়ছি, তাই না? গ্লাইকোলাইসিস আমরা সবাই পড়ছি। এই গ্লাইকোলাইসিস যখন অক্সিজেনের অনুপস্থিতিতে হয় তখন হচ্ছে এটার নাম হচ্ছে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। আমরা দেখছি না যে অক্সিজেনের উপস্থিতিতে যে গ্লাইকোলাইসিস হয় সেখানে হচ্ছে 38 এটিপি উৎপন্ন হয়। আবার আরেক ধরনের গ্লাইকোলাইসিস পড়ছিলাম যে এই গ্লাইকোলাইসিসে অক্সিজেন ছিল না, সেটাতে মাত্র 2টা এটিপি উৎপন্ন হইতো। সেই ধরনের গ্লাইকোলাইসিস যেটার নাম হচ্ছে অ্যানঅ্যারোবিক গ্লাইকোলাইসিস। এই অ্যানঅ্যারোবিক গ্লাইকোলাইসিসের ইন প্রোডাক্ট আসে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড মাসেলে থাকে, হ্যাঁ বলছো, যখন মাসেল আমরা অবাধ শোষণ, সবাদ শোষণ হচ্ছে 38টা এটিপি উৎপন্ন হয় যেটা অক্সিজেনের উপস্থিতিতে হয়। আর এটা হচ্ছে অবাধ শোষণ যেটাতে হচ্ছে আমাদের অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, অর্থাৎ অক্সিজেন থাকে না, এরোবিক গ্লাইকোলাইসিস ল্যাকটিক অ্যাসিড। হ্যাঁ, ওই যে একজন লিখছে মাসেলে থাকে, হ্যাঁ বলছো, এই মাসেলে থাকে বলে যখন ল্যাকটিক অ্যাসিড বেশি প্রোডাকশন হয় তখন মাসেলে পেইন হয়। এরপর হচ্ছে কার্ডিয়াক, যখন হার্টে এমআই হয়, এমআই হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে ইসকেমিয়া থেকে আমাদের অক্সিজেনের অভাব হয়, অক্সিজেনের অভাব হলে মাসেলে আমাদের যে শোষণ প্রক্রিয়াটা আছে সেটা অবাধ শোষণে পরিণত হয়, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, তার ফলে পেইন হয়। এই হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, কোথায় কোথায় উৎপন্ন হয় লেখা আছে দেখো, আরবিসিতে উৎপন্ন হয়, আরবিসিতে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। স্কেলেটাল মাসেল ডিউরিং এক্সারসাইজ, আমরা যখন এক্সারসাইজ করতে থাকি তখন আমাদের স্কেলেটাল মাসেলে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। আচ্ছা, গেল। আচ্ছা, এইখানে কথা হচ্ছে
আমাদের বডি একটা নেট অ্যাসিড প্রডিউসার। মনে করো সাপোজ বডিতে যে পরিমাণ অ্যাসিড উৎপন্ন হয় তার চেয়ে কম পরিমাণ বেস বা ক্ষার উৎপন্ন হয়, তাহলে আমাদের বডি কি হলো, একটা নেট অ্যাসিড প্রডিউসার। আচ্ছা, কেন এটা হয়? কারণ হচ্ছে অ্যাসিড আমরা ফুডের সাথে খাই, তোমরা বলতে পারো বেস ফুডের সাথে খাই, কিন্তু অনেক ধরনের অ্যামাইনো অ্যাসিড থেকে অনেক ভালো একটা পরিমাণ, যেমন প্রোটিন জাতীয় খাদ্য থেকে অনেক বেশি পরিমাণে হচ্ছে আমাদের এই অ্যাসিডগুলো আসে। বাট যে সকল খাদ্যে ক্ষার আছে বা বেস আছে সেই ধরনের খাদ্য আমরা খুব বেশি খাই না। প্রোটিন এবং লিপিডের যে মেটাবলিজম হয়, মেটাবলিজম মানে হচ্ছে বিপাক, প্রোটিন এবং লিপিডের যে বিপাক প্রক্রিয়া হয় সেই বিপাক প্রক্রিয়া থেকে অনেক পরিমাণে হচ্ছে আমাদের অ্যাসিড উৎপন্ন হয়। আচ্ছা, এরপর হচ্ছে সেলুলার বিভিন্ন মেটাবলিজমে, আচ্ছা বিভিন্ন প্রক্রিয়ায় সেলের ভিতর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কার্বন ডাইঅক্সাইড যখন পানির সাথে পানিতে দ্রবীভূত হয় তখন হচ্ছে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। এই কার্বনিক অ্যাসিড যখন তৈরি হয়, কার্বনিক অ্যাসিড থেকে হচ্ছে H+ উৎপন্ন হয়। এই H+ হচ্ছে অ্যাসিড হিসেবে কাজ করে। তাইলে আমাদের বডি হচ্ছে একটা নেট অ্যাসিড প্রডিউসার। মূল কারণ হচ্ছে তিনটা, এটা তোমরা পরে আরো ডিটেলস জানতে পারবা। আচ্ছা, পিএইচ, পিএইচ নিয়ে কার কি আইডিয়া আছে একটু বলো। পিএইচ নিয়ে জানতে চাচ্ছি। পিএইচ বলতে কি বুঝো? পিএইচ স্কেল বলতে কি বুঝো? পিএইচ এর ডেফিনেশন কি? আরেকটা কোশ্চেন একবারে বলে দেই, সেটা হচ্ছে পিএইচ স্কেলের কত থেকে কতর ভিতর হয়? হ্যাঁ, কেউ একজন হচ্ছে সুন্দর করে আমাদের অ্যামাইনো অ্যাসিডের যে স্ট্রাকচার আছে এটা লিখে দিছে, পোর্শনস অফ হাইড্রোজেন। আচ্ছা, এটা আমি ইন্টারমিডিয়েট শিখি, অনেক জায়গায় অনেকে বলে হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন, হ্যাঁ এরকম কথাবার্তা বলে। আচ্ছা যাই হোক, পাওয়ার অফ হাইড্রোজেন এই যে লিখে রয়েছে, আমি বলতে বলতে লিখে রয়েছে। আচ্ছা, না আসলে পিএইচ এর আমাদের যে আমরা যে ডেফিনেশনটা পড়ি, মানে যে ফর্মুলাটা ইউজ করি, ফর্মুলাটা বললে আশা করি হবে। রেঞ্জ বলে ফেলছে একজন, 0 থেকে 14। হ্যাঁ, এই যে বলছে নেগেটিভ লগ অফ হাইড্রোজেন আয়ন, H+ আয়ন। পিএইচ কি? মাইনাস লগ অফ H+ আয়ন, এই হচ্ছে আমাদের পিএইচ। তাহলে আমরা পরের স্লাইড, আগে স্লাইড, পিএইচ, পিএইচ এর ডেফিনেশন কি? পিএইচ এর ডেফিনেশন হচ্ছে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, দেখো এটা একদম মুখস্থ করে ফেলবা, নেগেটিভ লগ অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। আচ্ছা, পিএইচ এর ফর্মুলা এটা সবাই পারি। আচ্ছা, H+ হচ্ছে একটা প্রোটন, পিএইচ এর যে স্কেল আছে সেই রেঞ্জটা কি? রেঞ্জটা হচ্ছে 0 থেকে 14। পিএইচ এর রেঞ্জ কি? 0 থেকে 14। আচ্ছা, যদি একটা সলিউশনকে আমরা কখন অ্যাসিডিক বলি আর কখন হচ্ছে বেসিক বলি, এটা একটু জানাও তো আমাকে। কখন একটা সলিউশনকে অ্যাসিডিক বলি আর হচ্ছে বেসিক বলি? মানে হচ্ছে একটা হচ্ছে এসিডিও, মানে হচ্ছে এসিডের পরিমাণ বেশি, আর একটাতে ক্ষারের পরিমাণ বেশি, কখন বলি? আচ্ছা দেখো, যদি যদি হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেশি হয়, যদি হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেশি হয়, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেশি, তাহলে হচ্ছে এই সলিউশনটা হচ্ছে অ্যাসিডিক হবে। দ্যাট মিনস পিএইচ যেটা আছে সেটা হচ্ছে আমাদের 7-এর কম হবে। 7-এর কম যদি পিএইচ হয় তাহলে সেই সলিউশনটা হচ্ছে অ্যাসিডিক। 7-এর বেশি হলে ক্ষার, 7-এর কম হলে অ্যাসিড। ইয়েস, ভেরি গুড। 7-এর কম হলে অ্যাসিড, বেশি হলে ক্ষার, তাহলে তো এটা আলাপই করতে হয় না। আচ্ছা, 7-এর কম হলে হচ্ছে অ্যাসিড, 7-এর বেশি হলে হচ্ছে ক্ষার। এই এখন বলো তো বায়োকেমিস্ট্রি কেমন লাগতেছে তোমাদের? বায়োকেমিস্ট্রি পড়তে কি বোরিং লাগতেছে? এটা হচ্ছে আমি সুন্দর করে তোমাদের এই পিএইচ এর যে ইয়াটা আছে, স্কেলটা আছে, স্কেলটা দেখাই দিলাম, এই যে এখানে 0 থেকে 14 পর্যন্ত আছে। দেখো পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, এই আরেকটা কোশ্চেন, এই আমাদের বডির ব্লাডের পিএইচ কেমন?
ব্লাডের পিএইচ কত বলো তো এটা? ব্লাডের পিএইচ কত? এই হাজারি স্যারের বই স্কেল আমি ইউজ করছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা আমার ব্যাচমেট হচ্ছে স্বচ্ছ। স্বচ্ছ মনে হয় গত ক্লাসে তোমাদেরকে হোমিওস্টেসিসের আইডিয়া দিছে। হোমিওস্টেসিস যে জিনিসটা আছে, হোমিওস্টেসিস তো বুঝো। হোমিওস্টেসিস হচ্ছে আমাদের বডির সব কিছু একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে নিয়ন্ত্রণ করবে। সাপোজ ব্লাড প্রেশার একটা রেঞ্জে নিয়ন্ত্রণ করবে, এই পিএইচটাও একটা রেঞ্জে নিয়ন্ত্রণ করবে। এই যে রেঞ্জটা আছে সেটা হোমিওস্টেসিস সবসময় বডি মেনটেন করতে চাবে। কেন চাবে সেই প্রশ্ন উত্তরে আমি আসবো। আচ্ছা দেখো, আমাদের বডি যে পিএইচ এর হোমিওস্টেসিস আছে খুব টাইটলি মেনটেন করা হয় এবং করতে হয়, নইলে হচ্ছে মানুষ মারা যাবে। এখন বডির দেখো ব্লাডের পিএইচ কত, 7.35 থেকে 7.45, 7.35 থেকে 7.45 হচ্ছে ব্লাডের পিএইচ। এখন এটা যদি 6.8 কম হয়ে যায় তাহলে কিন্তু মানুষ মারা যাবে। আবার এটা যদি 8 চেয়ে বেশি হয়ে যায় তাহলেও কিন্তু মানুষ মারা যাবে। তাহলে বুঝো পিএইচটা কত ইম্পর্টেন্ট। পিএইচ খুব বেশি ইম্পর্টেন্ট, তার কারণে এটা খুব টাইট ইয়ের মধ্যে। দেখবা ব্লাড প্রেশারের রেঞ্জ কিন্তু অনেক বিশাল। সাপোজ মনে করো এটা কি বললাম, আচ্ছা যাই হোক। এখন এই ব্লাড প্রেশার যে রেঞ্জটা দেখবা, ব্লাড প্রেশার রেঞ্জটা দেখো 110 থেকে 140 পর্যন্ত কিন্তু মোটামুটি আমরা নর্মাল ধরতেছি, বা 120 থেকে 140 পর্যন্ত। দেখো রেঞ্জটা কত বেশি। আচ্ছা কিন্তু পিএইচ এর ক্ষেত্রে কি হচ্ছে, পিএইচ এর ক্ষেত্রে হচ্ছে দেখো 6.8 থেকে 8, 6.8 যদি কম হয়ে যায় আর হচ্ছে 8 চেয়ে যদি বেশি হয়ে যায় তাহলে হচ্ছে ডেথ হয়ে যাবে। দেখো পয়েন্টের ডিফারেন্স 0.5 চেয়ে বেশি, 0.55। এই 7.45 থেকে 0.8 মধ্যে ডিফারেন্স হচ্ছে 0.55। 0.55 যদি বাড়ে যায় তাহলে মানুষ মারা যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা যদি আমাদের বডিতে অ্যাসিডের পরিমাণ বাড়ে যায় তাহলে হচ্ছে মানে রক্তে যদি অ্যাসিডের পরিমাণ বাড়ে তাহলে আমরা বলি হচ্ছে অ্যাসিডেমিয়া। তাহলে কি বলি আমরা? অ্যাসিডেমিয়া। আচ্ছা, আর পুরো বডিতে যদি এটা বেড়ে যায় তাহলে হচ্ছে অ্যাসিডোসিস। দুইটা মোটামুটি সমর্থকভাবে অনেক জায়গায় ইউজ করা হয়। যে অ্যাসিডোসিস বলতে কি বুঝি? অ্যাসিডোসিস বলতে যখন বুঝি পিএইচ 7.35 এর চেয়ে কম হবে সেটা হচ্ছে আমাদের অ্যাসিডোসিস। আবার দেখো সেটা হচ্ছে কি আমাদের অ্যাসিডোসিস। আর অ্যালকালোসিস কি? অ্যালকালোসিস হচ্ছে যখন পিএইচ 7.45 এর বেশি হবে। পিএইচ কি হবে? 7.45 এর বেশি হবে, সেটা হচ্ছে আমাদের অ্যালকালোসিস বলে। তাহলে কি শিখলাম আমরা এখান থেকে? বডির আমাদের ব্লাডের পিএইচ 7.35 থেকে 7.45। যদি 7.35 এর চেয়ে কম হয় তাহলে তাকে বলবো হচ্ছে আমরা অ্যাসিডোসিস। কারণ কি বলছি আমরা, 7 হচ্ছে নিউট্রাল, 7 এর চেয়ে যদি কম হয় তাহলে সেটা অ্যাসিড। তাহলে এখন 7.35 এর চেয়ে কমে গেছে তাহলে হচ্ছে এটা অ্যাসিডোসিস। আর যদি 7.45 এর চেয়ে বেশি হয় তাহলে এটাকে বলা হচ্ছে অ্যালকালোসিস। এটা নিয়ে তোমরা যখন রেনাল বায়োকেমিস্ট্রি কাট পড়বা তখন হচ্ছে অনেক কিছু শিখবা। বিভিন্ন টাইপের অ্যাসিডোসিস আছে, বিভিন্ন টাইপের হচ্ছে অ্যালকালোসিস আছে, সবগুলো শিখতে পারবা। আচ্ছা এখানে একটা ভালো একটা আমি এটা একটু ব্রেইনস্টর্মিং এর জন্য নিচ্ছি যে আসলে মেডিকেল সায়েন্স আমরা এটা কেন পড়তেছি এখন। আচ্ছা দেখি তোমরা কে বলতে পারো, সাপোজ একটা পেশেন্ট আসলো তোমার কাছে, পেশেন্টের বমি হয়েছে। একটা পেশেন্ট আসছে বমি নিয়ে, আর একটা পেশেন্ট আসছে হচ্ছে ডায়রিয়া নিয়ে। এখন যে পেশেন্টটা বমি নিয়ে আসছে তার পিএইচে তুমি কি পাইতে পারো, আর যে পেশেন্টটা ডায়রিয়া নিয়ে আসছে তার তুমি এই পিএইচ মেপে কি পাইতে পারো? কোনটা অ্যাসিডোসিস হবে, কোনটা অ্যালকালোসিস হবে, একটু বলো তো এটা। একজন হচ্ছে পেশেন্ট বমি করতেছে, আরেকজন পেশেন্ট হচ্ছে ডায়রিয়া হয়েছে, কার কি হবে একটু বলতে পারবা? নইলে আমি বলবো। কোনো কমেন্ট নাই, কেউ কি অ্যান্সার করবে না? ভমিটে অ্যালকালোসিস, আচ্ছা ঠিক আছে। আর ডায়রিয়াতে কি হবে তাহলে? ভমিটিং অ্যাসিডোসিস হবে আর ডায়রিয়াতে অ্যালকালোসিস হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা করি। দেখো হ্যাঁ আমরা একটু বলছো তোমরা, ঠিক আছে আমি একটু চিন্তা করি। তুমি বমি করবা, ভমিটিং হবে, ঠিক আছে। সাপোজ তুমি বমি করবা, সাপোজ এটা একটা মানুষ, আমার আঁকা দেখি আবার হাইসো না, ঠিক আছে।
সাপোজ এটা একটা মানুষ, এই লোক বমি করবে এখন, বমি করবে এখন, বমি যখন করবে, বমি কই থেকে করবে? স্টমাক থেকে করবে। কই থেকে করবে? স্টমাক। কই থেকে করবে? স্টমাক থেকে করবে। এখন বলো তো স্টমাকে কি আছে? স্টমাকে অ্যাসিড আছে না বেজ আছে? এটা বলো, স্টমাকে অ্যাসিড আছে না বেজ আছে? স্টমাকে আছে হচ্ছে অ্যাসিড, H প্লাস। স্টমাকে কি আছে? H প্লাস, অ্যাসিড। এখন বমি করছে, তার মানে কি হয়েছে? H প্লাস বের হয়ে গেছে, মানে কি অ্যাসিড বের হয়ে গেছে। যদি অ্যাসিড বের হয়ে যায় তাহলে কি হবে বলো তো? একটা মানুষ বমি করছে, বমি করলে কোথা থেকে জিনিস যাবে? স্টমাক থেকে যাবে। স্টমাকের পিএইচ হচ্ছে অ্যাসিডিক, তাহলে হচ্ছে অ্যাসিড বের হয়ে গেছে। তো অ্যাসিড যখন বের হয়ে গেছে তাহলে কি হয়েছে? অ্যাসিডের পরিমাণ কমে গেছে। যখনই অ্যাসিডের পরিমাণ কমে যাবে তখনই কম্পারেটিভলি খাবারের পরিমাণ বেড়ে যাবে। দ্যাট মিনস অ্যালকালিমিয়া হবে, অর্থাৎ অ্যালকালোসিস হবে। এই দেখো আমি পরের স্লাইডে দেখাইছি। সিভিয়ার ভমিটিং, যদি একটা মানুষের সিভিয়ার ভমিটিং হয় তাহলে হচ্ছে HCl লস হবে। HCl যদি লস হয় তাহলে হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস হবে। মেটাবলিক আর রেসপিরেটরি সেটা পরে দেখো, তোমরা অ্যালকালোসিস বলতে পারবা, এটাই হচ্ছে মোর দেন এনাফ। আবার আবার দেখো তাহলে কি হলো? স্টমাকে অ্যাসিড থাকে, অ্যাসিড বেড়ে গেছে, যেহেতু অ্যাসিডের পরিমাণ কমে গেছে তাহলে হচ্ছে অ্যালকালোসিস হবে। আচ্ছা, আবার দেখো ডায়রিয়া হইলে আমাদের যে ডায়রিয়াতে যে ফ্লুইড লস হয় সেটা কোথা থেকে লস হয়? ইন্টেস্টাইন থেকে লস হয়। আমরা কিন্তু পড়ছি ক্ষুদ্রান্তের আমাদের যে পিএইচ আছে সেটা হচ্ছে ক্ষারীয় পিএইচ। পড়ছি না? পিত্ত থেকে পিত্ত রস আসে, এসে হচ্ছে এটাকে ক্ষারীয় করে তোলে, তাহলে হচ্ছে ক্ষারীয় পিএইচ। ক্ষারীয় পিএইচ মানে কি? এটার ভিতরে হচ্ছে আমাদের H প্লাসের পরিমাণ কম আছে। হ্যাঁ, আচ্ছা, এখন কি আছে? বাইকার্বনেটের পরিমাণ বেশি আছে, তাহলে হচ্ছে আমাদের কি হবে? বাইকার্বনেট বের হয়ে যাবে। তাহলে হচ্ছে যখন সিভিয়ার ডায়রিয়া হবে তখন হচ্ছে আমাদের কি বের হয়ে যাবে? বাইকার্বনেট বের হয়ে যাবে। বাইকার্বনেট যদি বের হয়ে যায় তাহলে কি হবে? বাইকার্বনেটের পরিমাণ কমে গেল, তাহলে রিলেটিভলি কিসের পরিমাণ বাড়ছে? বাড়ছে হচ্ছে অ্যাসিডের পরিমাণ। দ্যাট মিনস অ্যালকালোসিস হবে। এটা মেটাবলিক অ্যালকালোসিস বলছি, ঠিক আছে? মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, এটা আবার রেসপিরেটরি টাইপ আছে, রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, এই যে সুন্দর একজন বলছে অ্যাসিডোসিস হবে ডায়রিয়াতে আর অ্যালকালোসিস হবে হচ্ছে আমাদের ভমিটিং এ। এটা সবাই বুঝছো? এটা ক্লিয়ার তো? ক্লিয়ার সবাই? পরের টপিকে যাইতে পারি আমি? আচ্ছা, যাই। এখন কথা হচ্ছে এই যে পিএইচ আমি বললাম এত একটা ন্যারো একটা রেঞ্জের মধ্যে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে হাইড্রোজেন আয়ন খুবই ইম্পর্টেন্ট আমাদের বডির জন্য। কিসের জন্য? মাইটোকন্ড্রিয়াল ফাংশনের জন্য 1 নাম্বার, আপাতত দেখে রাখো। 2 নাম্বার হচ্ছে চার্জ অ্যান্ড শেপ অফ দ্য প্রোটিনের জন্য। প্রোটিনের যে শেপ আছে এবং চার্জ আছে এটা হচ্ছে অনেকটাই তার চার্জের উপর নির্ভর করে, তাইলে এটা একটা ফ্যাক্টর। আরেকটা হচ্ছে আমাদের আয়নাইজেশন অফ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, এই হচ্ছে জিনিস। আচ্ছা, হাইড্রোজেন হচ্ছে খুবই একটা রিঅ্যাক্টিভ সাবস্টেন্স। এই প্রোটনটা হচ্ছে আমাদের বডির যে ফাংশনিং বিভিন্ন প্রকার প্রোটিন আছে প্রোটিনের উপর কাজ করে, এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। পিএইচ এর সবচেয়ে বড় রোল হচ্ছে তার প্রোটিনের উপর যে রোল আছে সেটা। আচ্ছা দেখো, এখন কি হয়েছে? পিএইচ, আমরা তো এনজাইম চিনি তাই না? আমরা তো এনজাইম সম্পর্কে সবাই খুব ভালোভাবে জানি। এখন কথা হচ্ছে এনজাইমে কিন্তু একটা অপটিমাম পিএইচ থাকে। এখন এনজাইমটা একটা নির্দিষ্ট পিএইচে খুব বেশি ভালো কাজ করে, তাই না? তাই তো, এটা কারণ আছে। কারণ হচ্ছে নির্দিষ্ট পিএইচে ওই এনজাইমের স্ট্রাকচারটা থাকে হচ্ছে নির্দিষ্ট। পিএইচে যদি অল্টারেশন ঘটে বা পিএইচ যদি চেঞ্জ হয়ে যায় ভাইয়ারা আপুরা, তাইলে হচ্ছে কি হবে? তাহলে ওই এনজাইমের কাজ করতে পারবে না। এনজাইমও কিন্তু আমি কিন্তু একটা জিনিস জানি, সব এনজাইম হচ্ছে কি? প্রোটিন। সব এনজাইম কি? প্রোটিন। প্রোটিনের গঠনের উপর পিএইচের ভূমিকা আছে অত্যন্ত। এখন এই পিএইচ চেঞ্জের কারণে যদি আমাদের প্রোটিনের গঠন চেঞ্জ হয়ে যায়, দ্যাট মিনস এনজাইমের গঠনটা চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু ওই এনজাইমটা ফাংশন করতে পারবে না। এনজাইম যদি ফাংশন না করতে পারে তাহলে হচ্ছে রিয়াকশন কিন্তু বডি হবে না, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। এটা একজন একটা কমেন্ট করছে 6 থেকে 9 হচ্ছে পিএইচ, অপটিমাম পিএইচ মনে হয় এনজাইম, এটাই পড়ে আসছে। আচ্ছা ঠিক আছে, এটা এইখানেও বলবা, কিন্তু এটা অনেক ব্যতিক্রম আছে আর কি, এক্সাম্পল দেওয়া যায়। আচ্ছা দেখো, মোস্ট অফ দ্য এনজাইম যেটা আছে সেটা হচ্ছে ন্যারো রেঞ্জ অফ পিএইচ কনসেন্ট্রেশনের উপর ইয়া করে, এটা হচ্ছে 7.4 এর কাছাকাছি।
যখন এই স্ট্রাকচার এবং ফাংশন চেঞ্জ হবে, অর্থাৎ পিএইচ বাইরে গেল বা পিএইচ কমে গেল, দুই ক্ষেত্রে কিন্তু এনজাইমের আমাদের যে ফাংশনের যে ক্যাপাবিলিটি আছে এটা কমে যাবে। এটা একটা ফ্যাক্ট, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এখানে সেলুলার প্রোটিনের উপর আমরা বলছি কি হয়, একটা হচ্ছে ডিন্যাচারেশন হয়। এটা আমরা প্রোটিন যখন বলবো তখন খুব ডিটেলসে বুঝতে পারবো। হ্যাঁ, এটা যে আমাদের প্রোটিন একটা ফোল্ডিং থাকে, একটা ত্রিমাত্রিক একটা গঠন থাকে, ফোল্ডিং, সেটা চেঞ্জ হয়, সেটা হচ্ছে ডিন্যাচারেশন। এবং হচ্ছে ডিসরাপশন অফ দ্য স্ট্রাকচার চেঞ্জ হবে। আরেকটা হচ্ছে কি সেলুলার মেটাবলিজম হচ্ছে কি ডিস্টার্বড হবে এবং হচ্ছে ডেথ হবে। এই যে আমরা বললাম না এই পিএইচ এর 0.5-এর পার্থক্যের জন্য মাঝে, তার অন্যতম একটা কারণ হচ্ছে বিভিন্ন এনজাইমের ফাংশন আমাদের অল্টার হয়ে যায়, তার কারণে এনজাইম কাজ করতে পারে না, তখন হচ্ছে বিভিন্ন আমাদের যে বায়োকেমিক্যাল রিঅ্যাকশন আছে সেগুলি হতে পারে না। আচ্ছা, এইটা আমি একটা জিনিস আনছি, এটা হচ্ছে তোমাদের একটু ব্রেন স্ট্রমিং করাবো আবার। এটা আমি আবার মাঝখানে আগে একটা স্লাইড নিয়ে নিই। আচ্ছা, আমরা বলো তো একটা কোষ, হ্যাঁ এটা একটা সেল, ধরো সেলের ভিতরে পটাশিয়ামের পরিমাণ কি কম না বেশি? সেলের ভিতর পটাশিয়ামের পরিমাণ কম না বেশি? মানে এটা হচ্ছে সেল, দ্যাট মিনস এটা হচ্ছে ICF, আর বাদ বাকি বাইরে যা আছে এগুলি সব হচ্ছে এই ফ্লুইডগুলো হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ICF, বাদ বাকি যা আছে সব হচ্ছে আমাদের ECF। এখন পটাশিয়ামের পরিমাণ কি ICF এ বেশি থাকবে নাকি ECF এ বেশি থাকবে, এটা একটু বলো তো আমাকে। আচ্ছা, কেউ একজন কমেন্ট করছে হচ্ছে সেলের ভিতর পটাশিয়ামের পরিমাণ বেশি থাকবে। এখন এই যে সেল আছে, এই সেলের ভিতর হচ্ছে সাপোজ এই জায়গায় একটা পাম্প আছে, সরি এই জায়গায় একটা কি আছে, পাম্প আছে। এই পাম্পে কাজ করে কি, এই পাম্প করে হচ্ছে এইটা এই সেলের ভিতর থেকে আমাদের হাইড্রোজেন আয়ন বাইরে বের করে দেয়, আর বাইরে থেকে পটাশিয়াম আয়ন সেলের ভিতর প্রবেশ করে। এটার নাম হচ্ছে হাইড্রোজেন পটাশিয়াম পাম্প। এই পাম্পের নাম কি, হাইড্রোজেন পটাশিয়াম পাম্প। কি করে, তার নর্মাল কাজ হচ্ছে সে পটাশিয়ামকে ECF থেকে সেলের ভিতরে ঢুকাই দেয়, আর H+ হচ্ছে সেলের বাইরে বের করে দেয়। এখন সাপোজ কথার কথা কোনো একটা পেশেন্টের এই যে ECF যেটা আছে, ECF এ হাইড্রোজেনের পরিমাণ বেড়ে গেছে, দ্যাট মিনস অ্যাসিডোসিস হয়েছে। কি হয়েছে, অ্যাসিডোসিস। এদিকে হাইড্রোজেনের পরিমাণ বেড়ে গেছে। যখন এদিকে হাইড্রোজেনের পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে, তখন তো আর এইখানে হাইড্রোজেন এমনি অত্যন্ত বেশি, এখানে হাইড্রোজেন দেখো অনেক হাইড্রোজেন বেশি, তখন তো এই পাম্পটা এই যে হাইড্রোজেনকে হচ্ছে সে বের করে দিতে, সে হাইড্রোজেনকে বের করতে পারবে না, ঠিক আছে। তখন কি হবে, হাইড্রোজেন বের করতে পারবে না, তখন হাইড্রোজেনের কনসেন্ট্রেশন যেহেতু এই দিকে বেশি, তখন এই জিনিসটা ঠিক উল্টা হয়ে যাবে। তখন হচ্ছে এই হাইড্রোজেনগুলা এদিকে হচ্ছে ঢুকে যাবে, এবং হচ্ছে পটাশিয়াম যেগুলি আছে, পটাশিয়ামগুলো হচ্ছে সেল থেকে বাইরে বের হয়ে যাবে। তখন বাইরে হচ্ছে আমাদের পটাশিয়ামের পরিমাণ বেড়ে যাবে। তাহলে যদি ECF এ অ্যাসিডোসিস হয়, ECF এ কি হইলো আমাদের, অ্যাসিডোসিস। যদি অ্যাসিডোসিস হয় তাহলে কি হলো, আমাদের পটাশিয়াম হচ্ছে ECF এ বাইরে গেল, আর সেলের ভিতরে হচ্ছে আমাদের কিছু হাইড্রোজেন ঢোকার চেষ্টা করলো। তার ফলে কি হবে বলতো, ICF এ পটাশিয়াম বেশি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি হলো আমাদের, দেখো এই যে অ্যাসিডোসিস হয়েছে, সাপোজ অ্যাসিডোসিস যদি হয়, হ্যাঁ দেখো যদি অ্যাসিডোসিস হয়, অ্যাসিডোসিস হলে এটা কি আমরা এটা জানি জানিয়েছি, এটা হচ্ছে ইন্টারসেলুলার শিফট, এটা হচ্ছে আমাদের ICF, আর এটা হচ্ছে আমাদের ECF। এখন ICF এ তো নরমালি পটাশিয়াম বেশি থাকার কথা, তাই না? দেখো ICF এ পটাশিয়াম বেশি থাকার কথা, তাই তো? ICF এ পটাশিয়াম বেশি থাকার কথা, বেশ ভালো কথা। কিন্তু যখন দেখা গেছে যে ECF এ বিশাল পরিমাণে আমাদের এই হাইড্রোজেন আয়ন হয়ে গেছে, দ্যাট মিন অ্যাসিডোসিস হয়েছে, তখন তো এই হাইড্রোজেন আয়ন যেগুলি আছে, হাইড্রোজেন আয়ন চাপে হচ্ছে আমরা ICF এর ভিতরে ঢুকবে। বিনিময়ে কি হবে, ICF কি করবে, ICF হচ্ছে পটাশিয়ামকে বাইরে দিয়ে দিবে, তারপরে হচ্ছে সরি ECF কে হচ্ছে পটাশিয়াম আয়ন দিয়ে দিবে। ECF কে কি দিবে, পটাশিয়াম আয়ন দিবে। তার ফলে ECF এ আমাদের পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে, তার ফলে হচ্ছে আমাদের হাইপারক্যালামিয়া হবে। ঠিক আছে, ক্লিয়ার? এই জিনিস সবাই বুঝতে পারছে কিনা, এটা সবাই বুঝতে পারছে?
এখন 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 শোনা যাচ্ছে কিনা বলো তো? এখন সবার শোনা করতে পারার কথা। আমি আবার বলবো, সমস্যা নেই কোনো। এখন শোনা যাচ্ছে ভাইরা, বলো তো। হ্যালো। ওকে ওকে, ঠিক আছে। তাহলে দেখো, অ্যালকালোসিস হয়েছে। অ্যালকালোসিস মানে কি? ইসিএফ এ হাইড্রোজেনের পরিমাণ কমে গেছে। এখন ইসিএফ এ যদি হাইড্রোজেনের পরিমাণ কমে যায়, তাহলে হচ্ছে আমাদের এই যে আইসিএফ এ হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন বাইরে বের হয়ে যাবে। আইসিএফ এ যে হাইড্রোজেন ছিল, আইসিএফ এ যে হাইড্রোজেন ছিল সেটা হচ্ছে আমাদের ইসিএফ এ চলে গেল, তাই না? এখন কথা হচ্ছে, আমরা একটা জিনিস শিখে আসছি, হাইড্রোজেন আর পটাশিয়ামের একটা পাম্প আছে। এই পাম্পটা হচ্ছে একসাথে হাইড্রোজেন এবং পটাশিয়াম উভয়কে ট্রান্সপোর্ট করে। তো এটা একটার সাথে একটা হচ্ছে ইন্টারলিঙ্কড। এখন তাহলে কি হলো, যখন এখানে হাইড্রোজেনের পরিমাণ বেড়ে গেল ইসিএফ এ, তখন কি হলো, তার বিনিময়ে পটাশিয়াম হচ্ছে সেলের ভিতর প্রবেশ করতে থাকলো। যে এখানে সেলের ভিতর হচ্ছে পটাশিয়ামের পরিমাণ আরো বেশি বাড়তে থাকলো। কিন্তু ইসিএফ এ হচ্ছে আমাদের পটাশিয়ামের পরিমাণ কমে গেল। ইসিএফ এ যখন পটাশিয়ামের পরিমাণ কমে গেল, তখন হলো হচ্ছে হাইপোক্যালামিয়া। তখন কি হইলো? হাইপোক্যালামিয়া। এই হাইপোক্যালামিয়া এবং হাইপারক্যালামিয়া, এই কনসেপ্ট সবাই ক্লিয়ার কিনা আবার বলো একটু, আমি ইন দ্য মিন টাইম রিক্যাপ করে দিই। যদি আমাদের অ্যাসিডোসিস হয়, অ্যাসিডোসিস সবসময় আমরা চিন্তা করবো হচ্ছে ইসিএফ এর সাপেক্ষে, দ্যাট মিনস ব্লাডে। ঠিক আছে? অ্যাসিডোসিস যদি হয় তাহলে হচ্ছে আমাদের ইসিএফ এ হাইড্রোজেনের পরিমাণ বেশি থাকবে। এই বেশি হাইড্রোজেন কি করবে? বেশি হাইড্রোজেনের কিছু পরিমাণ বলবে হচ্ছে না, তুই সেলের ভিতর ঢোক। ও যখন সেলের ভিতর হাইড্রোজেন প্রবেশ করাইতে চাবে, তার বিনিময়ে হচ্ছে কিছু পরিমাণ পটাশিয়াম ইসিএফ এ চলে আসবে। তাহলে কি হলো? ইসিএফ এ পটাশিয়ামের পরিমাণ বাড়লো। এটা কি হলো? এটা হলো হচ্ছে আমাদের হাইপার ক্যালামিয়া। আবার দেখো অ্যালকালোসিস, অ্যালকালোসিস হচ্ছে হাইড্রোজেনের পরিমাণ ব্লাডে কমে গেছে। যেহেতু ব্লাডে হাইড্রোজেনের পরিমাণ কমে গেছে, সেহেতু ব্লাড চাবে কিছু পরিমাণ হাইড্রোজেন আমার সেলের ভিতর থেকে বের করি, কারণ সেলের ভিতর হাইড্রোজেন বেশি আছে। ও সেলের ভিতর থেকে যখন বের করে নিবে, তখন তার বিনিময়ে কিছু পটাশিয়াম সেলের ভিতর প্রবেশ করবে, তার ফলে ইসিএফ এ পটাশিয়ামের পরিমাণ কমে যাবে। এটা হচ্ছে আমাদের হাইপোক্যালামিয়া। আচ্ছা, মেনটেনেন্স অফ পিএইচ। পিএইচ যদি চেঞ্জ হয় তাহলে কি কি ঘটনা ঘটতে পারে? দেখো, এটা বলে ফেলছি সব। দেখো, এটার ভিতরে আছে হচ্ছে এনজাইমের যে অ্যাক্টিভিটি আছে, সেটা হচ্ছে আমাদের অল্টার হতে পারে। এনজাইমেটিক অ্যাক্টিভিটি অল্টার হতে পারে। সেলুলার আপটেক হচ্ছে অল্টার হয়ে যেতে পারে। এরপর হচ্ছে মিনারেলস এবং মেটাবোলাইট যেগুলি আছে, সেগুলি ইউজ হচ্ছে অল্টার হয়ে যেতে পারে। অক্সিজেনের আপটেক এবং রিলিজ, সেটা হচ্ছে চেঞ্জ হয়ে যেতে পারে। আচ্ছা, এই হচ্ছে মোটা দাগের কথাবার্তা, এগুলি রিটেন আসে, এগুলি অত ধরবে না। ভাইবাতে বললে আশা করি বলতে পারবা। আচ্ছা দেখো, এই যে আমরা চাচ্ছি পিএইচ কে একটা ন্যারো রেঞ্জের ভিতর রাখবো। এখন পিএইচ কে ন্যারো রেঞ্জে রাখার জন্য আমাদের কি প্রয়োজন বলো তো? এটা পিএইচ কে ন্যারো রেঞ্জে রাখতে চাই, তার জন্য আমাদের বডিতে একটা মেকানিজম প্রয়োজন। এই মেকানিজমটা কি? পিএইচটা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে মেনটেন করতে চাই, যাতে করে কিছু পরিমাণ অ্যাসিড যদি বেশি চলে আসে বডিতে, অথবা কিছু পরিমাণ ক্ষার যদি চলে আসে, তাইলেও যাতে ওয়ার্ডে পিএইচ এর কোনো চেঞ্জ না হয়। তার জন্য কি দরকার আমাদের বলো? বাফার সলিউশন। ইয়েস, বাফার সলিউশন। এখন আল্লাহ তাআলার প্রত্যেকটা সৃষ্টি হচ্ছে মানে বিস্ময়করের উপরে বিস্ময়কর। এখন আল্লাহ বুঝলো যে এই পিএইচটা এত ইম্পর্টেন্ট, এই পিএইচটাকে আমাকে মেনটেন করতে হবে। মেনটেন করার জন্য কি করে? একটা বাফার দিয়ে দিছে। বাফারটা ব্লাডেই আছে, রক্তের ভিতরে আল্লাহ একটা বাফার বানাই দিছে। এই যে বাফারটা আছে, এই বাফারটা আমাদের ব্লাডের যে পিএইচ আছে একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে রাখে। তাহলে বাফার নিয়ে তো আমরা, তোমার মনে হয় আমার চেয়ে বেশি পারো বাফার। আচ্ছা দেখো, বাফার কি? বাফার ডেফিনেশন: বাফার ইজ a solution which assists the changes in pH when a small amount of acid or base is added to it. যখন অল্প পরিমাণে অম্ল বা ক্ষার অথবা অ্যাসিড বা বেস যোগ করার পরও যেই সলিউশনের কারণে বা যেই পদ্ধতির কারণে বডির পিএইচ এর তেমন কোনো চেঞ্জ হয় না, সেটা হচ্ছে আমাদের বাফার। একদম বেসিক কথা। আচ্ছা, টিপিক্যালি বাফার কি হয়? মিক্সচার অফ উইক অ্যাসিড অ্যান্ড ইটস কনজুগেট বেস। একটা উইক অ্যাসিড এবং তার কনজুগেট বেস,
নিয়ে হচ্ছে বাফার গঠন, এটা মনে রাখো। তাহলে বাফার কি? বাফার হলো এমন একটা সলিউশন যে সলিউশনে অল্প পরিমাণে অ্যাসিড বা বেস যোগ করলেও তার পিএইচে কোনো পরিবর্তন হবে না, এটা হচ্ছে বাফার। বাফারে কি দিয়ে গঠিত থাকে? নর্মালি হচ্ছে উইক অ্যাসিড এবং তার অনুবন্ধী ক্ষারক, দ্যাট মিনস আমাদের কনজুগেট বেস, এটা দিয়ে গঠিত হয়ে থাকে। এটা ক্লিয়ার আশা করি। এটা নিয়ে আর বেশি কথা না বলি, সামনে যাই একটু চেষ্টা করি। আচ্ছা দেখো, আমাদের বডিতে কি কি বাফার সিস্টেম আছে? বাফার সিস্টেম হচ্ছে ইসিএফ কিছু বাফার আছে, আইসিএফ কিছু বাফার আছে, এটা দেখতে হবে। আইসিএফ কি কি বাফার আছে? একটা আছে হচ্ছে ফসফেট বাফার সিস্টেম আছে, প্রোটিন বাফার সিস্টেম আছে, আবার হচ্ছে এদিকে ইসিএফ আছে হচ্ছে কার্বনিক অ্যাসিড বাইকার্বনেট বাফার সিস্টেম, এটা একটা বাফার সিস্টেম, এটা হচ্ছে আরবিসি বাফার সিস্টেম। কার্বনিক অ্যাসিড বাইকার্বনেট হচ্ছে আরবিসিতে থাকে, ইসিএফ এ। আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড সেল। আচ্ছা দেখো, এই প্রোটিন বাফার সিস্টেম যেটা আছে এটা মোটামুটি দুই জায়গায় আছে। একটা হচ্ছে হিমোগ্লোবিন বাফার সিস্টেম, এটা হচ্ছে আরবিসিতে শুধু থাকে। আর এটা হচ্ছে আমাদের অ্যাসিড বাফার থাকে, অ্যামাইনো অ্যাসিড যেটা বাফার সিস্টেম আছে সেটা সব ধরনের প্রোটিন। আর এটা হচ্ছে প্লাজমা প্রোটিনের বাফার। এই ক্লাসিফিকেশনটা পরে আছে, আমি দেখাই দিই, সমস্যা নাই। এই ছবিটা তোমরা দেখো, স্ক্রিনশট নিলে নাও। আচ্ছা, এই কোশ্চেনটা আমাদের রিটেনের জন্য হচ্ছে 3 স্টার। ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই বাফার, ডিফাইন এবং ক্লাসিফাই বাফার, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইভাবে লিখবা, বডি ফ্লুইড বাফার সিস্টেম। বডি ফ্লুইড বাফার সিস্টেমের ভিতর প্রথমে বলবো হচ্ছে প্লাজমা বাফার। প্লাজমা, প্লাজমা বলতে তো বুঝো। আচ্ছা, রক্ত আমরা যখন পড়ছি, রক্তে দুইটা অংশ পড়ছি, একটা হচ্ছে রক্তকণিকা আর এটা হচ্ছে রক্ত রস। ঠিক আছে, ওই রক্ত রসটাই হচ্ছে আমাদের প্লাজমা। আচ্ছা দেখো, এই বাইকার্বনেট বাফার, প্লাজমা বাফারের ভিতরে আছে হচ্ছে বাইকার্বনেট বাফার একটা, এরপর আছে হচ্ছে প্লাজমা প্রোটিন বাফার, এটা আছে হচ্ছে ফসফেট বাফার। কি দিয়ে মনে রাখতে পারো? বি পি পি। কি? বাইকার্বনেট বাফার, প্রোটিন বাফার, মানে প্লাজমা প্রোটিন বাফার, এটা হচ্ছে ফসফেট বাফার, এটা মনে রাখতে পারো। আচ্ছা, আরবিসি বাফার কি কি আছে? আরবিসিতে আছে হচ্ছে বাইকার্বনেট বাফার আছে একটা, একটা আছে হিমোগ্লোবিন বাফার, একটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন বাফার, একটা হচ্ছে ফসফেট বাফার। এই 4টা বাফার আছে হচ্ছে আরবিসিতে। এটা এমনি দেখলে আস্তে আস্তে পারবা। এই আর কতক্ষণ ক্লাস হবে? ক্লাস কি বেশি টাইট হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে তোমাদের জন্য? আমি চেষ্টা করবো 20 মিনিটে শেষ করার জন্য, আমি একটু টেনে যাচ্ছি, কারণ এই জিনিসগুলো তোমরা সবাই পারো আসলে। আচ্ছা, এরপর হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের বাফারের ভিতরে আছে হচ্ছে বাইকার্বনেট বাফার, প্রোটিন বাফার, ফসফেট বাফার, এটা আবার বিপিপি দিয়ে মনে রাখতে পারো, বিপিপি। আচ্ছা, ইন্ট্রাসেলুলার ফ্লুইড, একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড আর এটা হচ্ছে আমাদের ইন্ট্রাসেলুলার ফ্লুইড। এটার ভিতরে আছে হচ্ছে বিপিপি, বাইকার্বনেট, ফসফেট, প্রোটিন বাফার। আচ্ছা, এখন আছে কিছু, এটা হচ্ছে এক ধরনের ক্লাসিফিকেশন, এটা হচ্ছে আমাদের আমাদের বডি ফ্লুইডের যে বাফার আছে সেটা। এই বডি ফ্লুইডের যে বাফার আছে সেটা বাদ দিয়ে আর কি বাফার আছে? কিছু কিছু বাফার আছে রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কাজ করে। রেসপিরেটরি সিস্টেমের যে বাফারগুলো কাজ করে সেটা হচ্ছে মানে একটা মিনিট বা 1 মিনিটের মধ্যে যে বাফারটা কাজ করে সেটা হচ্ছে আমাদের মোটামুটি রেসপিরেটরি সিস্টেমে কাজ করে। কারণ হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস, সেটা তো বুঝো, মিনিটের মানে আমাদের আগেই হয়, 1 সেকেন্ডের ভিতরে কাজ হয়ে যায়। আচ্ছা, এটার ভিতরে আছে হচ্ছে আমাদের হিমোগ্লোবিন বাফার, এটা হচ্ছে বাইকার্বনেট বাফার। কি হলো? একটা হচ্ছে হিমোগ্লোবিন বাফার আর এটা হচ্ছে আমাদের বাইকার্বনেট বাফার। এই দুইটা বাফার হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেমে কাজ করে। কিডনি দিয়ে কাজ করে কি কি? ফসফেট বাফার, অ্যামোনিয়া বাফার, বাইকার্বনেট বাফার। এই 3টা কাজ করবে হচ্ছে কিডনি দিয়ে। কিডনিতে কাজ করতে কিন্তু দীর্ঘ সময় লাগে। দেখো, রেসপিরেটরি সিস্টেম বা লাং দিয়ে যে বাফার কাজ করে তার কাজ করতে হচ্ছে উইদিন মিনিট কাজ করে ফেলে। আর এই কিডনিতে যেটা কাজ করতে হবে, কিডনিতে ইউরিন প্রোডাকশন হইতে হবে, একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আছে, অনেক সময় লাগে। তো এটা হচ্ছে আমাদের কিছু ঘন্টা থেকে দিন এই সময়টা লাগে। আশা করি এটা একদম মানে আমি বলে গেলাম আর কি আসলে বলার জন্য, কারণ আমি চাই যে আমি পড়ানোর পর যাতে এই 1 নাম্বার আইটেমের সব টপিক মোটামুটি কাভার হয়, আমি তার জন্যই করছি। আমি স্লাইড তোমাদেরকে দিয়ে দিব, দেখো বাফার কিভাবে কাজ করে। তো বাফারে তো আমরা জানি সবসময় একটা ইকুইলিব্রিয়াম থাকে, একটা সাম্য অবস্থা থাকে। তো সাম্য অবস্থা ডানে বা বামে সরে যাওয়ার মাধ্যমে বাফার কাজ করে, এটা আমরা জানি। এটা আপাতত সবাই জানি, এই স্লাইডে এই কথাই বলা হয়েছে। আমি সামনে যাই, সামনে আমি সুন্দর করে দেখাই দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ দেখো, এখন বাফার কিভাবে কাজ করে? বাফার হচ্ছে 2 ভাবে কাজ করে। বাফার মেইনলি 2 ভাবে কাজ করে। কি কি? একটা হচ্ছে সাপোজ এটা একটা স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যাসিডকে বাফার হচ্ছে উইক অ্যাসিডে পরিণত করবে। 1 নাম্বার কাজ হচ্ছে বাফার স্ট্রং অ্যাসিডকে উইক অ্যাসিডে পরিণত করবে।
স্ট্রং অ্যাসিডকে কিসে পরিণত করবে? উইক অ্যাসিডে পরিণত করবে। আর কি করবে? স্ট্রং বেসকে উইক বেস বা তার সল্টে পরিণত করবে। এখানে উইক বেস কথাটা লেখা আছে কিন্তু মেইনলি সল্টে পরিণত করে আর কি। ঠিক আছে, এইভাবে স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেসের ইফেক্ট একটা পিএইচ এর উপরে কমায় ফেলে। তাহলে কি হলো? আচ্ছা, এখন কথা হইছে যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড কি একটা অত্যন্ত শক্তিশালী অ্যাসিড না? এটা তো আমরা সবাই জানি। হাইড্রোক্লোরিক অ্যাসিড অত্যন্ত শক্তিশালী অ্যাসিড। এখন আমাদের বাফার কি করবে? বাইকার্বনেট বাফার মনে করি, এটা হচ্ছে বাইকার্বনেট বাফার একটা অংশ। হ্যাঁ, বাইকার্বনেট বাফার। বাইকার্বনেট বাফার কি করবে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করবে, বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড তো কিছুই নেই। কার্বনিক অ্যাসিড যদি মনে করো হাতের উপর ফেলেও দাও তত কিছু হবে না। আর যদি তুমি ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড হাতের উপর দাও তাহলে বিশাল খারাপ অবস্থা, বিশাল সমস্যা। আচ্ছা, তাহলে কি হইলো? এই স্ট্রং অ্যাসিডকে উইক অ্যাসিডে পরিণত করলো। এটা একটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। স্ট্রং অ্যাসিডকে উইক অ্যাসিডে পরিণত করলো। আচ্ছা, স্ট্রং বেস দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড স্ট্রং বেস। এই বাফারে যে বাইকার্বনেট অ্যাসিড কার্বনিক অ্যাসিড পোর্শনটা আছে, হ্যাঁ, এই কার্বনিক অ্যাসিড পোর্শনটা হচ্ছে স্ট্রং বেসকে হচ্ছে উইক বেসে পরিণত করবে বা হচ্ছে তার সল্টে পরিণত করবে। এটা মেনলি সল্টে বলা চলে। অনেক বই পুস্তকে উইক অ্যাসিড লেখা আছে, এটা তুমি লিখো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে কি হলো? এটা হচ্ছে স্ট্রং বেস আর এটা হচ্ছে আমাদের উইক বেস এ পরিণত করলো। তাহলে এক নাম্বার পয়েন্টটা কি? বাফার স্ট্রং অ্যাসিডকে উইক অ্যাসিড আর স্ট্রং বেসকে উইক বেস বা হচ্ছে সল্টে পরিণত করে এই স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের প্রভাবটা কমাই দিল। শেষ। এটা হচ্ছে এক নাম্বার একদম বেসিক কথাবার্তা। কারণ উইক অ্যাসিডে যখন পরিণত করবে, দেখো উইক অ্যাসিডেও কিন্তু হাইড্রোজেন আছে, কিন্তু এই হাইড্রোজেন কিন্তু আমরা কি বলছি, উইক অ্যাসিড খুব কম কম পরিমাণে আয়নিত বা ডিসোসিয়েশন হয়। তাহলে এই পিএইচটা তো এইচ প্লাস ফর্মে যাইতে পারতেছে না। যদি কোনো অ্যাসিড থেকে এইচ প্লাস ফর্মে না যায় তাইলে তো আসলে মনে করো তেমন তার পিএইচ এর উপরে কোনো প্রভাব পড়বে না। এটা হচ্ছে তার মূল বেসিক আর কি। আচ্ছা, এরপর কি হলো? বাফার অ্যাক্ট বাই ডোনেটিং প্রোটন ইনটু দ্য সলিউশন হোয়েন অ্যাসিড। আচ্ছা দেখো এখানে এই কার্বনিক অ্যাসিড যেটা আছে, এই কার্বনিক অ্যাসিডে দেখো কি হয়েছে, যদি কোনো সলিউশন, যদি কোনো আমাদের ইয়েতে এই বাফারে থাকে, প্রোটন ডেফিসিট থাকে। প্রোটন মানে হচ্ছে এইচ প্লাস ডেফিসিট, মানে হচ্ছে এইচ প্লাসের পরিমাণ কম। যদি দেখা যায় যে কোনো একটা সলিউশন আমাদের এইচ প্লাস পরিমাণে কম আছে, এইচ প্লাসের পরিমাণ কম, তাহলে হচ্ছে কি করবে? আমাদের বাফারের যে একটা পোর্শন আছে, যেমন হচ্ছে কার্বনিক অ্যাসিড, ঠিক আছে, কার্বনিক অ্যাসিড বাফারের একটা অপশন হচ্ছে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিডটা ভেঙে যাবে, ভেঙে যে হচ্ছে এইচ প্লাস এবং এইচ সিও থ্রি মনে পরিণত করবে। এটা হচ্ছে প্রোটন ডেফিসিট। প্রোটন ডেফিসিট মানে হচ্ছে যখন প্রোটনের মানে কম থাকবে, স্ক্যান্টি অফ প্রোটন হবে, তখন হচ্ছে আমাদের কি করবে? এই এইচ প্লাস বের করে দিবে, ঠিক আছে, ডিসোসিয়েশন হয়, এইচ প্লাস উৎপন্ন করবে। গেল, এটা একটা পয়েন্ট। আরেকটা কি করলো? আরেকটা করলো, যদি প্রোটন এক্সেস থাকে, দেখ যে প্রোটন অতিরিক্ত প্রোটন আছে, তখন কি করবে? তার যে কার্বনেট আয়ন মানে বাইকার্বনেট পোর্শনটা আছে, আয়ন পোর্শনটা আছে, হ্যাঁ, বাইকার্বনেট যে আয়নটা আছে, এই আয়নটার সাথে এইচ প্লাস যুক্ত হয়ে যাবে, যুক্ত হচ্ছে কার্বনিক অ্যাসিডে পরিণত করবে। কিসে পরিণত করবে? কার্বনিক অ্যাসিডে পরিণত করবে। তাহলে কি হলো? বাফার কিভাবে কাজ করে? এটা খুবই 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 ইম্পর্টেন্ট। তোমাকে ভাইভাতে ধরবে, রিটেনে আসবে, সব জায়গায় আসবে এটা, এবং ইনভেরিয়েবলি আসবে এটা। আচ্ছা, তাহলে কি হলো? বাফার আমরা মোটা থেকে মনে রাখি, বাফার দুইভাবে কাজ করে। একটা হচ্ছে আমাদের স্ট্রং অ্যাসিডকে উইক অ্যাসিডে পরিণত করে, আর এটা হচ্ছে আমাদের স্ট্রং বেসকে উইক বেস বা তার সল্টে পরিণত করে। এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয় যে সেটা আছে, সেটা হচ্ছে আমাদের কোনো একটা সলিউশনে যদি প্রোটন ডেফিসিট থাকে বা প্রোটনের পরিমাণ কম থাকে, তাহলে সেখানে সে প্রোটন ডোনেট করে দিবে। হ্যাঁ, মানে হচ্ছে সে যে অ্যাসিডটা আছে, অ্যাসিডটা ভাঙে প্রোটন বেরোবে। আর 20 মিনিট। আচ্ছা, আর যদি আমাদের এইখানে যে বাইকার্বনেট আছে, সেটার সাথে যদি হাইড্রোজেন আয়ন যুক্ত হয়, বাইকার্বনেটের সাথে হাইড্রোজেন আয়ন যুক্ত হবে কখন? সেটা হচ্ছে আমাদের যদি হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি থাকে, কমানোর জন্য সে বাইকার্বনেট আয়নের সাথে যুক্ত করে ফেলে তাকে উইক অ্যাসিডে পরিণত করে দিল, সেটা ডিসোসিয়েশন হতে পারলো না। এই হচ্ছে বেসিক। এটা সবাই বোঝা গেছে তো? সবাই ক্লিয়ার তো? আচ্ছা, আমাদের মোটামুটি আজকে লাস্ট টপিকে চলে আসছি, সেটা হচ্ছে আমাদের হ্যান্ডারসন হ্যাসেলবাদ ইকুয়েশন। এটা ক্লিয়ার কিনা সবাই একটু বলো ভাইয়া, শেষ করতে হবে, অনেক রাত হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, হ্যান্ডারসন হ্যাসেলবাদ ইকুয়েশন, এখানে হচ্ছে আমি কিছু বেসিক কথাবার্তা লিখে রাখছি।
হিস্ট্রি লেখা আছে, এটা একটু তোমরা দেখে নাও এক নজরে এটা। আচ্ছা ঠিক আছে গেল, আমি আবার সরাসরি ডিরাইভে চলে যাবো, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা যদি একটা হ্যান্ডারসন হেসেলবার্গ ইকুয়েশন হয়, এটা হচ্ছে আমাদের একটা অ্যাসিড, অ্যাসিডের সাথে যদি ওয়াটার এটা বিক্রিয়া করি তাহলে হচ্ছে HCO3 প্লাস হচ্ছে A মাইনাস, মানে হচ্ছে এটা আমরা এইভাবে লিখতে পারি H প্লাস আর H3, মানে H3O প্লাস, একই কিন্তু কথা, সেম, হাইড্রোনিয়াম আয়ন বলে আর কি। যাই হোক গেল। আচ্ছা এরপর কি হলো দেখো, এটা আমরা যদি ভর ক্রিয়ার সূত্রে ফেলাই, ভর ক্রিয়া সূত্র, ঠিক আছে, ভর ক্রিয়া সূত্র হচ্ছে কে এ, কে এর মান বাই করতে আমরা ইন্টারমিডিয়েট সবাই পারি। কে এর মান যদি আমরা বাই করতে চাই, এই দেখে আমি ইয়াটা কি ছিল, এইচ এ ছিল, এইচ এ থেকে হচ্ছে কি হয়েছিল, এটা যদি আমরা ভর ক্রিয়া সূত্রে অ্যাপ্লাই করি, ঠিক আছে, ভর ক্রিয়া সূত্র। আচ্ছা ভর ক্রিয়া সূত্রে অ্যাপ্লাই করলে কি হবে, এখানে হচ্ছে দেখো নিচে আসবে হচ্ছে এইচে, এটা এটা নিচে আসলো, আর এইটা এখানে আসলো, আর এই এটা হচ্ছে এখানে আসলো, গেল। আচ্ছা এখন আমরা কি করলাম, এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনে, ঠিক আছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা এটা শিখছো, সাম্য ধ্রুবক, এটা তোমরা পড়ো আর কি। আচ্ছা দেখো কে পাইছি, কে পাই আমরা, এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনে দুই সাইডে নেগেটিভ লগ নিয়ে নিছি, মাইনাস লগ, ঠিক আছে, মাইনাস লগ যদি নিয়ে নিই, দেখো এখানে মাইনাস লগ কে এ, ঠিক আছে, মাইনাস লগ কে এ আছে এইদিকে, এইদিকে হলো মাইনাস লগ H3O প্লাস, দ্যাট মিনস H প্লাস, এটা আমরা অবলিক কি লিখতে পারি H প্লাস, কারণ হাইড্রোনিয়াম আয়ন আর হাইড্রোজেন যেটা আছে, হাইড্রোজেন H প্লাস আয়ন দুইটা সেম। আচ্ছা আর এইদিকে যেটা আছে দেখো, এই যে এই লগটা এখানে হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন, এটা তো প্লাস দিয়েছি, আর এই যে এই বাদ বাকি যে পোর্শনটা আছে, এই পোর্শনটা আছে, এই পোর্শনটাকে আমরা এইভাবে আনছি, দেখছো এখানে আনছি, এটা তো ক্লিয়ার, এটা মনে হয় দেখা যাচ্ছে না, আমি একটু উঁচা করে দিয়ে যাবো। এই প্রমাণটা বুঝছো তো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা এটা একটু আমাকে জানাতো ভাই কাইন্ডলি, এই পর্যন্ত ক্লিয়ার কিনা, যে প্রথমে আমরা কি ভ্যালুটা বাই করছি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এরপর দুই সাইডে লগ নিয়ে নিছি, এরপর হচ্ছে এই লগ আছে এটা আমরা এভাবে রেখে দিয়েছি, এটা যেটা আছে এটা এখানে মাইনাস দিয়ে নিয়ে আসছি। এখন দেখো বাই ডেফিনেশন পি কে বলতে একটা কথা আছে, হ্যাঁ, মানে আমাদের যে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট আছে তার যদি আমরা এই মাইনাস লগ, এটা যদি মাইনাস লগ করি তাহলে হচ্ছে পি কে বলা হয় এটা, ঠিক আছে। আচ্ছা এটা ওই ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, এরপর হচ্ছে এখানে আর পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস বা হাইড্রোনিয়াম আয়ন, একই কথা। আচ্ছা তাইলে আমরা ওই ইকুয়েশনটাতে যদি আমরা বসাই দিই তাহলে কি আসলো, পি কে এ ছিল ইকুয়াল টু পিএইচ মাইনাস লগ এটা বাই এটা। আচ্ছা এখানে দেখো এটা কি, এটা তো আমাদের এসিড, এইচ এর কি ছিল আমাদের মেন এসিডটা ছিল না, আর এটা কি বলতো, যদি এই এসিড থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যায় এই এসিড থেকে, ও আচ্ছা এইচ এসিড আমি ডিরাইভ করছি, তাহলে তো তোমরা এটা মাস্টার, তাহলে হচ্ছে এই সেম ডিরাইভ এখানে করবো আর কি, যে যেমনে পারো, যত শর্টকাটে পারো বা যেমনে পারো করো, এই আমি খালি দেখা যাওয়ার জন্য দেখা যাচ্ছে। দেখো এই এইচ হচ্ছে এসিড, এসিড থেকে যদি একটা হাইড্রোজেন বের হয়ে যায় তাহলে এটা কি, এটা হচ্ছে কনজুগেট বেস না, এটা আমাদের কনজুগেট বেস না, দেখো ইয়েস, এসিডের সক্রিয় মাত্রা যেটা আছে, শক্তিমাত্রা যেটা আছে সেটাকে বলছো কে এ, আর বেজটা হচ্ছে কে বি, এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে হচ্ছে পি কে আসবে আর কি। আচ্ছা দেখো তাহলে হইলো, তাহলে এখানে পি কে আসলো, এখানে আসলো পিএইচ, এ আসলো এইটা, এই পিএইচটাকে আমরা এই সাইডে রেখে যদি এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, পিএইচ ইকুয়াল টু পি কে এ প্লাস লগ এইচ এ মাইনাস, মানে হচ্ছে কনজুগেট বেস ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এসিড। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি লাস্টে, আমরা লিখতে পারি পিএইচ ইকুয়াল টু, দেখো এটা হচ্ছে আমাদের পিএইচ, পিএইচ ইকুয়াল টু পি কে এ প্লাস লগ কনজুগেট বেস বাই এসিড, এটাই হচ্ছে এই জিনিসটা যেটা আছে এটাই আমাদের হ্যান্ডারসন হেসেলবার্গ ইকুয়েশন। ক্লিয়ার তো, এটা ক্লিয়ার কিনা সব একটু বলো তো, এটা হচ্ছে খালি ডিরাইভড, হ্যাঁ ডিরাইভ তোমরা পারো আগের থেকে, সেক্ষেত্রে কোনো সমস্যাই নেই। আচ্ছা দেখো এটা খালি আমি একদম বলে যাবো, কারণ এই কোশ্চেন তোমরা পরে শিখবা, কিন্তু আমি চাই যে আমার এই স্লাইডে
তোমাদের ফার্স্ট আইটেমে সব কিছুই থাকুক। দেখো, ওয়াই বাইকার্বনেট বাফার ইজ কল্ড মোস্ট ইম্পর্টেন্ট। বাইকার্বনেট বাফারকে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বাফার বলা হয়। বাইকার্বনেট বাফারকে মোস্ট ইম্পর্টেন্ট বাফার বলার কারণ হচ্ছে এটা বাফারিং ক্যাপাসিটি অনেক বেশি থাকে। আর এটা সল্ট পার্ট যেটা আছে, বাফার দুইটা পার্ট থাকে, সল্ট পার্ট আর এটা হচ্ছে এসিড পার্ট। এসিড পার্ট এসিড আর কনজুগেট বেসটা হচ্ছে আমরা মেনলি সল্ট পার্ট বলি। তো ওইটা হচ্ছে মেনটেন হয়, সল্ট পার্টটা হচ্ছে কিডনি আমাদের এক্সক্রিশন করে দেয়, আর এসিড পার্টটা হচ্ছে আমাদের লাং দিয়ে বের হয়ে যায়, এটা আর কি। এরপর হচ্ছে সল্ট আর এসিডের যে রেশিও আছে সেটা হচ্ছে আমাদের 20:1, এটা মাথায় রেখো, ঠিক আছে। আচ্ছা, 20:1 কীভাবে, এখানে এটা ব্যাখ্যা আছে। আচ্ছা, মানে আমাদের ব্লাডে সোডিয়াম বাইকার্বনেটের যে ঘনমাত্রা সেটা হচ্ছে 25 মিলি মোল আর ইকুইভ্যালেন্ট, হ্যাঁ, মিলি ইকুইভ্যালেন্ট বলা হয়, ইকুইভ্যালেন্ট পার লিটার। আর এটা হচ্ছে বাইকার্বনেট 1.4, এটাকে আমরা ভাগ করলে 20:1 পাই। আচ্ছা, এটা হচ্ছে হিমোগ্লোবিন বাফার সিস্টেমের সাথে কাজ করে, অ্যাক্টিভিটি অনেক ওয়াইড। একটা ওপেনিয়ন সিস্টেম, ওপেনিয়ন সিস্টেম মানে হচ্ছে যে বাফার দুইটা সিস্টেম দিয়ে মেনটেন, একটা হচ্ছে কিডনি, এটা হচ্ছে লাং, এটা হচ্ছে ওপেনিয়ন সিস্টেম। আর এটা কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে। আমি অনেক তাড়াতাড়ি বলতে জানি কারণ ক্লাসটা শেষ করতে হবে, অনেকে মনে বিরক্ত হয়ে যাচ্ছ। দেখো, আরেকটা এখানে কথা আছে, এই ফসফেট বাফার আর হচ্ছে বাইকার্বনেট বাফারের ভিতরে কোন বাফারটা হচ্ছে শক্তিশালী বাফার। এটা আমি পুরো একদম স্লাইড করে দিই, এটা কীভাবে লিখবা সেটা আমি দেখাই দিলাম, এই স্লাইডে তোমরা পেয়ে যাবা। এটা আমরা কম্পারিজন করবো হচ্ছে পিকেএ। পিকে ভ্যালু যত 7.4 এর কাছাকাছি হবে সেটা হচ্ছে তত বেশি শক্তিশালী বাফার। তাহলে ফসফেট বাফারের পিকে ভ্যালু হচ্ছে 6.8, কত 6.8, যেটা হচ্ছে 7.4 এর কাছে, তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্রঙ্গার বাফার। আর বাইকার্বনেট বাফার যেটা আছে সেটা পিকে ভ্যালু হচ্ছে আমাদের 6.1, যেটা হচ্ছে আমাদের 7.4 এর চেয়ে দূরে অবস্থিত। তার কারণে কি হইলো, তার কারণে আমরা যে জিনিসটা দেখতেছি যে ফসফেট বাফার হচ্ছে শক্তিশালী বাফার, স্ট্রংগেস্ট বাফার। কিন্তু ইম্পর্টেন্ট বাফার কে বলতো, তাহলে আমরা কি শিখলাম, একটা হচ্ছে ইম্পর্টেন্ট বাফার আর একটা হচ্ছে আমাদের স্ট্রঙ্গার বাফার বা স্ট্রংগেস্ট বাফার। স্ট্রংগেস্ট বাফার হচ্ছে ফসফেট বাফার, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বাফার হচ্ছে বাইকার্বনেট বাফার। এটা জানলেই চলবে, এটা তোমরা একটু দেখে নিও, এখানে সেম কথাবার্তাগুলো লিখছি। এবার দুইটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে অ্যালকালি রিজার্ভ, একটা হচ্ছে বেজ এক্সেস। আচ্ছা, আমাদের ব্লাড যে পিএইচ আছে 7.4, এই 7.4 পিএইচে আমাদের বাইকার্বনেট ইস টু কার্বনিক অ্যাসিডের রেশিও হচ্ছে 20:1, এটা আমি মাত্রই দেখাই আসছিলাম। এই যে আমাদের বাইকার্বনেটের পরিমাণ অ্যাসিডের চেয়ে বেশি থাকতেছে এই বাফার সিস্টেমটার মধ্যে, সেটাকে হচ্ছে আমরা বলতেছি অ্যালকালি রিজার্ভ। এটাকে আমরা বলতেছি, দেখো, এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যালকালি রিজার্ভ। কি বলতেছি, অ্যালকালি রিজার্ভ। 7.4 পিএইচে বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিডের রেশিও হচ্ছে 20:1। তার মানে বাইকার্বনেট যদি 20 থাকে, কার্বনিক অ্যাসিড আছে হচ্ছে 1। এই যে বাইকার্বনেটের পরিমাণ বেশি সেটাকে আমরা বলি হচ্ছে অ্যালকালি রিজার্ভ, অ্যালকালি রিজার্ভ। এটা ক্লিয়ার কিনা একটু বলো ভাইয়া, ক্লিয়ার না, মানে এটা আসলে কিছুই না, ক্লিয়ার হওয়ার মতো জিনিস না। বেজ এক্সেস, বেজ এক্সেস একদম বিগিনারদের জন্য একদম যত সোজাভাবে বলা হয় সেটা হচ্ছে কোনো বেজের পরিমাণ মানে বাইকার্বনেটের পরিমাণ ব্লাডে এক্সেস আছে কিনা বা ডেফিসিট আছে কিনা, এটা হচ্ছে আমরা এই বেজ এক্সেসের মাধ্যমে জানতে পারি। বেজ এক্সেসের যে রেঞ্জটা আছে সেটা হচ্ছে -2 থেকে +2, হ্যাঁ, মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এটা হচ্ছে পজিটিভ হলে কি হয়, নেগেটিভ হলে কি হয়, এটা তোমরা একটু দেখে নিলেই হবে। যদি নেগেটিভ বেজ এক্সেস হয় তাহলে হচ্ছে আমাদের মেটাবলিক অ্যাসিডোসিস হয়, মানে হচ্ছে বেসের ডেফিসিট থাকে। যদি বেস ডেফিসিট থাকে তখনই হচ্ছে আমাদের, মানে নেগেটিভ মানে কি ডেফিসিট, নেগেটিভ মানে যদি ডেফিসিট হয় তাহলে হচ্ছে আমাদের অ্যাসিডোসিস হবে। একটু আপাতত জানতে হবে, এটা এখন জানার দরকার নেই, এটা আস্তে 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 তোমরা যখন অনেক পরে যাবা তখন এটা একদম ডিটেলস জানতে পারবা। আপাতত এই বেসিকটা রাখো। বেজ এক্সেস মানে হচ্ছে আমাদের বেজের ব্লাডে এক্সেস মানে বেশি আছে কিনা বা কম আছে কিনা, এটা। আচ্ছা, দেখ, আমি একদম লাস্ট স্লাইডে চলে আসছি। এই স্লাইডটাকে দেখা যায়, এই স্লাইডটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দেখো তো, এই স্লাইডটা দেখতেছো সবাই? এই স্লাইড দেখা যায় কিনা, এটা হচ্ছে লাস্ট স্লাইড আমার আজকে। এই স্লাইডে লেখা আছে, দ্য গুড ফিজিশিয়ান ট্রিটস দ্য ডিজিজ অ্যান্ড দ্য গ্রেট ফিজিশিয়ান ট্রিটস দ্য পেশেন্ট হু হ্যাজ দ্য ডিজিজ। এই তাহলে গুড ফিজিশিয়ান আর গ্রেট ফিজিশিয়ানের মধ্যে পার্থক্য হচ্ছে সেটাই যে একজন হচ্ছে রোগের চিকিৎসা করে, আরেকজন হচ্ছে রোগীর চিকিৎসা করে। যে রোগীর চিকিৎসা করে সেই আসলে গ্রেট ফিজিশিয়ান হয়। আর যে রোগের চিকিৎসা করে, এখন রোগের চিকিৎসা কিন্তু সবাই মোটামুটি কম বেশি পারে, কারণ সবাই এক বই পড়ে
পড়ালেখা করতেছে মোটামুটি এটা পারে। বাট যদি আমার পেশেন্টের প্রতি এমপ্যাথি না থাকে, সিম্প্যাথি না থাকে, তাহলে কিন্তু হচ্ছে সমস্যা। এই জন্য হচ্ছে যে রোগীর চিকিৎসা করে সে হচ্ছে গ্রেট ফিজিশিয়ান, রোগীর কথা শুনে সেটা ট্রিটমেন্ট দেয়। আর একজন হচ্ছে শুধু রোগ হয়েছে সেটাই ট্রিটমেন্ট দিয়ে দিল, রোগী কিন্তু সে খুশি হলো না। রোগী যদি খুশি না হয়, রোগী যদি একটা ডাক্তারের প্রতি স্যাটিসফ্যাকশন তখনই আসবে যখন ডাক্তার তার কথা শুনে, তার ছোটোখাটো বিষয় হচ্ছে খেয়াল রাখে। হ্যাঁ, তখন হচ্ছে ওই রোগী কিন্তু এমনি অর্ধেক সুস্থ হয়ে যায়। এই বিষয়টা হচ্ছে এই জিনিসটা বলা হয়েছে। এখন তাইলে বাদ বাকি এখন হচ্ছে থ্যাংক ইউ, শেষ। এই হচ্ছে কথা। কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আমি অ্যান্সার দিয়ে চলে যাই। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো, ভাইয়া আপু তোমরা বলো। কার কোনো কোশ্চেন আছে? আমি আসলে আবার সরি বলি, কারণ হচ্ছে ক্লাসটা শুরু করতে আমার অনেক লেট হয়েছে। আমি হচ্ছে 8টার দিকে ক্লাস শুরু করার কথা ছিল, তো আমি সেই প্রিপারেশনে 7টার দিকে বাসা থেকে বেরোয়েছি। তো নর্মালি 30-40 মিনিট আমি চলে আসি, কিন্তু রাস্তায় এত অতিরিক্ত জ্যাম ছিল। আসলে কালকে 21শে ফেব্রুয়ারি, এই জন্য হচ্ছে এই ঢাকা মেডিকেলের পাশে যে এলাকাটা আছে, এই শহীদ মিনারে হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই রাতে 12টায় আসবেন আর কি, এই শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে এই পুরো রাস্তা হচ্ছে আমাদের টিএসসি যেটা আছে, মানে ঢাকা ইউনিভার্সিটি থেকে হচ্ছে পুরো রাস্তাটা বন্ধ। তো এখান থেকে আমার এই পর্যন্ত আমার স্টুডিওতে আসতে পর্যন্ত আমাকে পুরো হেঁটে আসতে হয়েছে। তার কারণে হচ্ছে আমার আসলে অনেক লেট হয়ে গেছে। আমি আবার সরি বলতেছি তোমাদের কাছে যে আসলে তোমাদের যে টাইমটা দিছিলাম সেই টাইমে আচ্ছা আমি ক্লাসটা নিতে পারিনি। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, আমি স্লাইড দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? যদি আমি শেষ করতে পারি, শেষ করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।